লাস্ট দিকটা যায় ওই যে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ থেকে ঘাম পড়তে লাগলো, ঘাম থেকে তারপরে শুনতে লাগলো। আচ্ছা, যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পর মহাদেবের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, তখন মহাদেবের আর অন্ধকাসুরের শরীর থেকে কিছু ঘাম মাটিতে পড়ে। আর সেই মাটি থেকেই ওই একটা বিরাট আকার দেহের সৃষ্টি হয়, যার সৃষ্টির পরেই ক্রমাগত সে বাড়তেই থাকছে, তার হাইট বেড়েই যাচ্ছে, দেহের আকৃতি বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় দেবতারা ভাবছে এটা বোধহয় কোন এক দানবের সৃষ্টি হয়ে গেল, আমাদের সবাইকে শেষ করে দেবে। অসুররা ভাবছে এ বোধহয় কোন এক দেবতার সৃষ্টি হলো, যে আমাদেরকে শেষ করে দেবে, অস্তিত্ব থেকে শেষ করে দেবে। কিন্তু সমস্যাটা হয়ে গেল অন্য জায়গায়। কিসে? না, দেখা যাচ্ছে যে ব্যক্তির সৃষ্টি হয়েছে, এ যাকে পাচ্ছে তাকেই খাচ্ছে। ছবিতে আমরা দেখতেই পাচ্ছি মুঠো মুঠো করে খাচ্ছে। তো দেবতা খাচ্ছে না দানব খাচ্ছে বোঝা মুশকিল। তো খিদে পেয়েছে প্রচন্ড না। এবার অসুর যাচ্ছে কি, এ তো কাউকে চেনে না, কে দেবতা কে অসুর কি হচ্ছে এখানে কিছুই বোঝে না, সবে সবে জন্মেছে। তো খিদের চোটে যা পাচ্ছে তাই খাচ্ছে। তো এই দেখে দেবতাও ভয় পাচ্ছে, দানবও ভয় পাচ্ছে। এই ভয়ের চোটে কি হলো, উভয়ের মধ্যে একটা আহ, যাকে বলে যে ঝামেলা লেগে যাওয়া, ছোটাছুটি করা। তো এবার ছোটাছুটি করে এদিক ওদিক দেবতা দানব পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে প্রাণ বাঁচাতে। তখন এবার দেবতা দানব প্ল্যান করলো যে না, একে তো থামাতে হবে। এবার এর সৃষ্টি হলো কেন? কারণ সৃষ্টিতে তো অনাবশ্যক কিছু হয় না, কারণ ছাড়া তো কিছু হয় না। এর সৃষ্টি হয়েছে মানে কিছু কারণ অবশ্যই আছে। কি কারণ আছে? কিছু কারণ বলতে কি কারণ সেটা কে বলবে? মহাদেব এখন যুদ্ধে ব্যস্ত, সম্ভব না তাকে জিজ্ঞাসা করা। আর বিষ্ণুর কাছে যেতে গেলে এখন অনেক কাঠখড় পড়াতে হবে, সে থাকে বৈকুণ্ঠে, তারপর কত দরজা বেরিয়ে যেতে হবে, অনেক ঝামেলা। তার থেকে আমরা ব্রহ্মলোকটা কাছে, ব্রহ্মলোকে যাই, সব থেকে ভালো। ব্রহ্মদেব বলতে পারবে। তো যথারীতি ব্রহ্মদেবের কাছে দেবতা এবং দানব চললো সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কাছে। তো অনেক ছুটে ছুটে কষ্ট করে করে ব্রহ্মদেবের কাছে যখন গেল, এবার যেই দেখছে যে যার সৃষ্টি হয়েছে, বিরাট আকার দেহের সৃষ্টি হলো একটা বিরাট জীব, সে যখন দেখছে দেবতা এবং দানব, তার তো খাদ্য সেই সময় না, তার খাদ্য ছুটে চলেছে, ও কি করলো, ফলো করতে করতে ওদের পিছন পিছন ছুটে চললো। তারপর যখন ব্রহ্মদেবের কাছে গিয়ে দেবতা এবং দানব পৌঁছয় ব্রহ্মলোকে, তখন এবার দেবতারা জিজ্ঞাসা করছে, হে ব্রহ্মদেব, আমরা বিরাট সমস্যায় পড়েছি। কি সমস্যা পড়েছো? না, এরকম যুদ্ধ করছিলাম, যুদ্ধ করতে করতে একটা বিরাট আকার একটা দানবের সৃষ্টি হলো নাকি দেবতার সৃষ্টি হলো কি বুঝতে পারছি না। এ তো দুজনের মিশ্রণে জীব, একটা সংকর তৈরি হয়ে গেছে। তো এ তো সবাইকেই খাচ্ছে, দেবতাকেও খাচ্ছে, অসুরকেও খাচ্ছে, বাঁচবো কি করে এর থেকে? আর প্রচন্ড শক্তিশালী, ওর সঙ্গে যুদ্ধে কেউ পারবে না, কি করবো আমরা? তো এই কথাটা যখন ব্রহ্মদেবকে দেবরাজ বলছে, বলতে বলতে তো ও পিছনে ফলো করে করে আসছিল। তো এত বড় চেহারা, একটা পা ফেলবে তো বহু দূর চলে যাবে না, খুব তাড়াতাড়ি চলে এসছে। অদ্ভুত ভাবে ব্রহ্মদেবকে যখনই দেখলো, দেখার পরেই এরকম সাষ্টাঙ্গে শুয়ে ব্রহ্মদেবকে প্রণাম করছে। তার মনে হতো, একটা ভিতর থেকে ফিলিংস আসলো, একটা অনুভব আসলো যে না, এই ব্যক্তিকে প্রণাম করা উচিত, বলে ব্রহ্মদেবকে সে প্রণাম করছে। এবার যেই না ব্রহ্মদেবকে প্রণাম করছে, দেবতা এবং দানব তো সংখ্যায় প্রচুর ছিল না, তো ওরা তো আগে থেকেই ভয় পেয়েছিল। এবার যেই সুযোগ পেয়েছে, এই রে এবার ব্যাটা শুয়েছে, এই যাতে উঠতে না পারে, এক কাজ করে পিঠের ওপর উঠে বস। তো দেবতা এবং দানব কি করলো, ওই ব্যক্তির পিঠের ওপরে উঠে বসলো, যাতে এ উঠতে না পারে। ঠিক পিঠের ওপরে গোটা বডির মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতা দানব দখল করে নিল। আর এতটাই ভার দিয়ে দখল করলো যাতে ও আর উঠতে না পারে, ছেড়ে উঠতে না পারে। কেমন? তো এইবার এখানে মেন কাহিনী আসছে, তাহলে এ কে আসলে? ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করা হলো যে ব্রহ্মদেব, এর সৃষ্টির কারণ কি, কে, কি বৃত্তান্ত? তখন ব্রহ্মদেব বলছে, না, এর সৃষ্টি হয়েছে একটা বিরাট বড় উদ্দেশ্যে, বিরাট কারণে। কি কারণ? এ হচ্ছে আমার মানস পুত্র। অর্থাৎ ব্রহ্মদেব বলছে এই ব্যক্তি আমার মানস পুত্র। মানস পুত্র অর্থাৎ কল্পনার মাধ্যম দিয়ে যার উৎপত্তি ঘটে, তাকে মানস বলা হয়। তো সে হচ্ছে মানস পুত্র, এবং যেহেতু মাটি থেকে, ভূমি থেকে সৃষ্টি হয়েছে, ভূমিপুত্রও বটে। ভূমি হচ্ছে এর মাতা, আর ব্রহ্মদেব হচ্ছে ওর মানস পিতা। এই হচ্ছে কাহিনী। এইবার তো ঠিক আছে, বুঝলাম, এর নাম কি? তো এর নাম হচ্ছে বাস্তু পুরুষ। ঠিক আছে, আপনার মানস পুত্র ভূমি থেকে সৃষ্টি হয়েছে, ভূমির পুত্র মানলাম, বাস্তু পুরুষ নাম মানলাম, কাজটা কি?
এর কাজটা কি হবে? তখন বিভিন্ন যুক্তি এখানে আসে, যেটা হচ্ছে যে আমরা মাটিকে, ধরিত্রীকে মাতা বলি, তাই না? ধরিত্রী আমাদের মাতা। তো মাটির ওপরে যখন কোনো কাজ করি আমরা, বা মাটির মধ্যে যখন পা দিয়ে হাঁটি, ধরিত্রীর বুকে হাঁটছি, তো মাটির বুকে হাঁটছি, মাতার বুকে তো পা দিয়ে হাঁটা যায় না, মাতার মধ্যে খোদাই করা যায় না, তাকে আমরা অপমান করতে পারি না। তো এই জন্য বাস্তু পুরুষের সৃষ্টি করা হলো যখনই, ব্রহ্মদেব বলছেন, যখনই যা কিছু নির্মাণ কার্য করা হবে, সেটা বাড়ি হোক, সেটা আমাদের আউট হাউস হোক, সেটা হোস্টেল হোক, সেটা হাসপাতাল হোক, নার্সিং হোম হোক, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, যাই হোক না কেন, মাটির ওপরে যা কিছু নির্মাণ করা হবে সেই সবটাই হবে এই বাস্তু পুরুষের শরীরের ওপরে। ডাইরেক্ট মাটির সঙ্গে আমরা কানেকশন করতে পারবো না, ডাইরেক্ট মাটির ওপরে আমরা কিছু করতে পারি না। মাটির ওপরেই এই বাস্তু পুরুষ থাকবে, আর বাস্তু পুরুষের অবস্থানটাও ঠিক এই রকম ভাবেই থাকবে। এই যে অবস্থানটা আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি, এটাই বাস্তু পুরুষের অবস্থান, আর এভাবে ইনি থাকবেন। এর শরীরের ওপরেই আমরা ছোট কুঁড়ে ঘর বানাবো কি রাজপ্রাসাদ বানাবো, যাই বানাই না কেন এর মধ্যেই করতে হবে। এজন্যই বলা হয় বাস্তুময় জগৎ। অর্থাৎ এই যে ধরিত্রী, এই যে পৃথিবী রয়েছে, এই পৃথিবীটাকে পুরোটাই কিন্তু বাস্তু পুরুষ আবৃত্ত করে আছে। আমরা যা কিছু নির্মাণ করতে চাইবো এর শরীরের ওপরেই করতে হবে, এছাড়া কোনো উপায় আমাদের কাছে নেই। এর শরীর ব্যতীত আমরা অন্য কোথাও নির্মাণ করতে পারি না। ঠিক যেমন একটা পাকা বাড়ি বানাতে গেলে ইট লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, এছাড়া হয় না, ঠিক তেমনি বাস্তু পুরুষের শরীর ছাড়া আমরা কিছু নির্মাণ করতে পারবো না। এবার আসছি যে আমাদের মূল গ্রন্থে আমরা পেলাম কোথা থেকে জিনিসটাকে। আমাদের ধর্মে মূল গ্রন্থ কি? ধর্মের মূল গ্রন্থ বেদ, তাই না? সেই বেদের আবার 4টি ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই যে 4টি ভাগকে আমরা পাচ্ছি, এই 4টি ভাগের মধ্যে যে অথর্ববেদটি রয়েছে, অথর্ববেদের মধ্যে কি পাই আমরা? অথর্ববেদ জ্ঞানের সমুদ্র। যত রকম জ্ঞান বিষয়ক চর্চা সবটাই কিন্তু এই অথর্ববেদে হয়। অর্থাৎ সেখানে আমরা তন্ত্রবিদ্যাকেও পাই, সেখানে আমরা আয়ুর্বেদ চিকিৎসা বিদ্যাকেও পাই, যত রকম বিদ্যা, বাস্তুবিদ্যাও সেখান থেকেই আসে, স্থাপত্যবিদ্যা সেখান থেকেই আসে। কেমন? তো এই অথর্ববেদেরই অংশ হচ্ছে বাস্তুশাস্ত্র। অথর্ববেদ থেকে আমরা বাস্তুশাস্ত্রকে পাই। আর এই বাস্তুশাস্ত্রের যিনি রচয়িতা, তিনি কে? বাস্তুশাস্ত্রের রচয়িতা হলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মাই হলেন এই বাস্তুশাস্ত্রের রচয়িতা। তো এইবার এই বাস্তুশাস্ত্র বা এই বাস্তু পুরুষের যে ক্ষমতা কিভাবে কাজ করে, এটাকে জানতে গেলে এইবার আমাদের ধীরে ধীরে একটু বিজ্ঞানের জগতে প্রবেশ করতে হবে। কারণ এই পুরো জিনিসটা যে পড়লাম না, এটা পুরোটাই সায়েন্স, বা আগামী দুদিন যে আমরা পড়বো পুরোটাই বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে এতটুকু নেই। তো এইবার একটু বিজ্ঞানের দিকে প্রবেশ করি। পঞ্চতত্ত্ব, 5 এলিমেন্টস, আকাশ, বায়ু, আগুন, জল এবং পৃথিবী, এই যে 5টি তত্ত্বকে আমরা পাচ্ছি, এই 5টি তত্ত্ব সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, সবাই অবগত, তাই না? এই পঞ্চতত্ত্বের দ্বারাই সমগ্র সৃষ্টি তৈরি হয়েছে, এই পঞ্চতত্ত্বের দ্বারাই আমাদের শরীর সৃষ্টি হয়েছে। এই জগতে, পুরো ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যেটার মধ্যে এই পঞ্চতত্ত্বের অবদান নেই। আর পঞ্চতত্ত্বের অবদান ছাড়া কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভবই না, কোনো মতেই সম্ভব না। আর বাস্তু এই পঞ্চতত্ত্বকে নিয়েই কাজ করে। এইবার দেখবো যে পঞ্চতত্ত্বকে নিয়ে বাস্তু কিভাবে কাজ করে। তার আগে এই জিনিসটাই সাইকেল সিস্টেমটা একটু বুঝতে হবে, যে পঞ্চতত্ত্বের যে সাইকেল সিস্টেমটা রয়েছে এটা কি জিনিস। খুব ইজি একটা প্রসেস, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করলে একদম এক চান্সে বুঝে যাব, কোনো প্রবলেম হবে। আমরা যে এই যে ক্লাসটা করছি না, বাস্তুর ক্লাসটা, তো আমাদের প্রত্যেকের চেষ্টা এটা হবে, একটা উদ্দেশ্য নিয়ে আমরা এটা করাই, জানেন তো? খুব সুন্দর একটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে কারোর সঙ্গে কথা বলছি, নর্মালি কথা বলতে বলতে তার প্রবলেমগুলো আমরা শুনলাম, তার কি প্রবলেম আছে, কোথায় সমস্যা হচ্ছে, এইগুলো শুনলাম।
তাকে হয়তো চিনিও না, তার বাড়ি কখনো যায়নি, তার বাড়ি কোথাও তাও জানি না, জানার প্রয়োজন নেই, নামটুকু জানার প্রয়োজন নেই। তার সঙ্গে সমস্যার কথা বলতে বলতে, আলোচনা করতে করতে আপনি বাড়িতে বসে এটা বলতে পারবেন তার বাড়ির মধ্যে, তার বাস্তুর মধ্যে কোথায় কি জিনিস তৈরি হয়ে আছে, কি নির্মাণ হয়ে আছে, কোন জায়গায় হয়ে আছে। একটা ম্যাজিক ট্রিক বলতে পারবেন, কোনো জিনিস না। এটা বিরাট সায়েন্স, কিন্তু বিরাট একটা সায়েন্স। কিন্তু সমস্যা হয়ে গেছে, এই সায়েন্সটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাস্তুশাস্ত্র একটা অন্য নামে পরিচিতি লাভ করেছে। কি নাম? আমরা অনেকেই শুনে থাকবো ফ্র্যাঙ্কসুই, যেটা চায়নাতে বেশি ইউজ হয়, আর বর্তমানে ভারতেও প্রচুর লোক পড়াচ্ছে ফ্র্যাঙ্কসুই। অনেকে শুনেছি আমরা এই নামটি। এই ফ্র্যাঙ্কসুইটা চীন থেকে এসছে বলি না, আসলে কিন্তু তা না। এই ফ্র্যাঙ্কসুইটা ভারত থেকেই চীনে গেছিল। আর এই ফ্র্যাঙ্কসুই জিনিসটা আমাদের ভারতীয় বাস্তুশাস্ত্রের একটা ট্রেলার বলা যেতে পারে, খুব ছোট্ট একটা ট্রেলার, এমন কিছুই না। যাই হোক, আমরা ট্রেলার করবো না, আমরা পুরো মুভিটা দেখবো। এই যে পঞ্চতত্ত্ব রয়েছে, এরা একে অপরকে সৃষ্টি করে, আবার একে অপরকে ধ্বংসও করে। পুরো সিস্টেম এর মধ্যে। পঞ্চতত্ত্ব একবার বুঝে গেলে বাস্তু হাতের মুঠে চলে এসছে, কোনো ব্যাপার নেই। সর্বপ্রথম আমরা জল তত্ত্বকে দেখবো, ওয়াটার, জল তত্ত্ব। আর এই যে মেটাল লেখা আছে না, স্কাই এলিমেন্ট, এটা হচ্ছে স্কাই, অর্থাৎ আকাশ তত্ত্ব। আমি যদি মেটালটাকে এখন আকাশ তত্ত্ব ধরে নিই, স্কাই এলিমেন্ট ধরলাম, ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে স্কাই। তো এই স্কাই এলিমেন্ট অর্থাৎ আকাশ তত্ত্ব, আকাশ থেকে কি হয়? বৃষ্টি পড়ে, তাই তো? তাহলে আকাশ থেকে বৃষ্টি পড়লো, অর্থাৎ জল তত্ত্বের সৃষ্টি হলো। আকাশের পরে জল তত্ত্ব পাচ্ছি আমরা। আকাশ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টি আমাদের কাছে জল রূপে আসলো, আসার পর সেখান থেকে কি হচ্ছে? গাছপালা সৃষ্টি হচ্ছে না? আর যেখানে যত বেশি বন জঙ্গল, যত বেশি গাছপালা রয়েছে, সবুজে পরিপূর্ণ, সেখানে অক্সিজেন প্রচন্ড হাই লেভেলে থাকে, প্রচন্ড একদম শুদ্ধ অক্সিজেন, যেটা আমাদের দরকার বর্তমানে। তো তাহলে কি পাচ্ছি না? আকাশ থেকে জল তত্ত্বের সৃষ্টি, জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি হলো। এবার এই বায়ু তত্ত্ব অর্থাৎ গাছপালা থেকেই তো বায়ু পাচ্ছি আমরা, অক্সিজেন ওখান থেকেই পাই। তারপরে বলছি অগ্নি তত্ত্ব, কারণ বায়ু ছাড়া আগুন জ্বলতে পারে না। আর একটা লজিক আছে এর পিছনে। দেখবেন যখন আমরা বড় বড় কোনো জঙ্গলে যাব, তখন জঙ্গলের একটা সাইড থাকে পুরো হরা ভরা, মানে একদম সবুজে সবুজ থাকে পুরোটা। আর জঙ্গলের অপর প্রান্ত, অপোজিট সাইডটা থাকে শুকনো গাছপালা, যেখানে জ্বালানি পাওয়া যায়। কেমন? তো সেই যেখানে জ্বালানি পাচ্ছি, শুকনো গাছপালা, জ্বালানি না পেলে তো আগুন জ্বলবে না, তাই না? তাহলে সেই বায়ু তত্ত্ব থেকে অগ্নি তত্ত্বের সৃষ্টি হচ্ছে। তাহলে আকাশ তত্ত্ব থেকে জল তত্ত্বের সৃষ্টি, জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্বের সৃষ্টি, বায়ু তত্ত্ব থেকে অগ্নি তত্ত্বের সৃষ্টি হলো। এইবারে অগ্নি যখন জ্বলে শেষ হয়ে গেল, আগুন যখন জ্বলে গিয়ে নিভে যায়, শেষ হয়ে যায়, তখন কি পড়ে থাকে? ছাই পড়ে থাকে না? আমরা ফেলে দিই ছাইটা, কাজে লাগাই না, খুব একটা কাজে লাগেও না যদিও। তো যে ছাইটা আমরা ফেলে দিলাম, মাটির সঙ্গে থাকতে থাকতে ওটাও মাটি হয়ে যায়, মিশে যায়। সেই জন্য বলছে অগ্নি তত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি হলো। এই যে অগ্নি তত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি হলো, আর এই পৃথিবী তত্ত্ব থেকে পুনরায় আবার কিন্তু সেই আকাশ তত্ত্বের সৃষ্টি হচ্ছে, বেরিয়েছে। আকাশ মানে কি? শূন্যতা, ফাঁকা। সেখান থেকে আবার এই যে বারবার রিসাইকেল হয়, মনে হয় কখনো যে এটা কখনো শেষ হতে পারে কোনোদিনও, এটা কোনোদিনও মিটবে? এত সুন্দর সায়েন্স আমরা প্রত্যেকে জানি, কিন্তু জানি না। এইরকম একটা পর্যায়ে আমরা পড়ে আছি, মানে মাঝখানে ঝুলছি যাকে বলে, এইরকম একটা অবস্থা। তাহলে আকাশ তত্ত্ব, সেখান থেকে জল তত্ত্ব, জল তত্ত্ব থেকে বায়ু তত্ত্ব, বায়ু তত্ত্ব থেকে অগ্নি, অগ্নি থেকে পৃথিবী, পৃথিবী থেকে আবার আকাশ। এই হচ্ছে টোটাল সিস্টেম। এটা হচ্ছে এদের মানে ক্রিয়েট করছে, একে অপরকে ক্রিয়েট করছে। এইবার যেমন এরা একে অপরকে ক্রিয়েট করে, ঠিক তেমনই একে অপরকে ডিস্ট্রয় করে, ধ্বংসও করে। ঠিক যেমন একটা সংসারে যখন আমরা 5 জন 6 জন 8 জন 10 জন বসবাস করি, প্রত্যেকে প্রত্যেকের হেল্প করি, ঠিক কথা। কিন্তু যতই হেল্প করি না কেন, যতই আমাদের সুসম্পর্ক আমরা বাইরে দেখাই না কেন, ভিতরে ভিতরে কিন্তু চলছে অ্যান্টি, তাই না? তো সংসারে একসঙ্গে থাকতে গেলে খুঁটিনাটি ছোটখাটো বিষয় তো লাগতেই পারে, ওটা অসম্ভব কিছু না বা খারাপ কিছু না। এদের মধ্যেও আছে, যেমন এরা একে অপরকে সৃষ্টি করে, একে অপরকে ধ্বংসও করে। কিন্তু এদেরটা একটু ভয়ানক। কিরকম ভয়ানক?
এই পাঁচজনের মধ্যে সব থেকে ভয়ানক যে শত্রুতাটা হয় সেটা হচ্ছে জলতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের মধ্যে। জল মারছে আগুনকে বান, এবং এই যে লাল তীরটা দেখছি আমরা, জল কাকে মারছে? আগুনকে মারছে। কেন বলছে আগুন তুমি যতই তীব্রভাবে জ্বলো না কেন, যতই তোমার ক্ষমতা থাক, যতই তোমার তেজ থাক, আমি যদি যাই তোমাকে নিভতেই হবে। তোমার অস্তিত্বকে আমিই একমাত্র শেষ করতে পারি। অতএব আমার সামনে বেশি টান্ডাই মান্ডাই করবে না। আমি যেখানে আছি সেখানে তুমি নট এলাও। আগুনকে ওপেন থ্রেড দিল জল, অর্থাৎ আগুনের জায়গায় যখন জল যাবে বা জলের জায়গায় যখন আগুন আসবে, আগুনের অস্তিত্ব শেষ। ঠিক তারপরেই দেখছি বায়ুতত্ত্ব একটা বান মারলো। কাকে? পৃথিবী তত্ত্বকে। কেন মারলো? দেখবেন যখন বড় বড় ঝড়গুলো ওঠে না, এই আমফান এলো কিছুদিন আগে, তারপর আগে আয়লা লায়লা অনেক কিছু এসছে আমাদের, এই ঝড়গুলো সমুদ্র উপকূল এরিয়া থেকে প্রবল গতিবেগে আরম্ভ হয়, আর যখন আমাদের এই জনবহুল এলাকায় আসে তখন গতি কমতে 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 আসে। কেন না, বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে আসে। যেখানে যেখানে ধাক্কা খায় সেই প্রত্যেকটা জায়গা হলো পৃথিবী তত্ত্বের জায়গা। যেমন আমাদের ঘর বাড়ি, ঘরের দেওয়াল, গাছপালা, পাহাড় পর্বত, এই প্রত্যেকটা জিনিস পৃথিবী তত্ত্বের। এই জন্য যখন ঝড় ওঠে তখন আমাদের কত ঘর বাড়ি ভাঙে, পাহাড় পর্বতকে নষ্ট করে, গাছপালাকে নষ্ট করে, মানে ক্ষতি হয়। কার ক্ষতি হয়? পৃথিবী তত্ত্বের ক্ষতি হয়। বায়ুর কোনো ক্ষতি হয়? হয় না, ও তো গতি কমছে, ওর কি ক্ষতি হবে? এজন্য বায়ু তত্ত্ব সর্বদা পৃথিবী তত্ত্বকে বলে তুমি যতই মজবুত হও, আমার শক্তির সামনে তোমার মজবুতি কিচ্ছু না। আমি যদি আমার গতিবেগ নিয়ে একবার যাই, তোমাকে পুরো ধ্বংস করে দেবো। বড় বড় বিল্ডিং ফেলে দিয়েছি জানো তো, কিছুদিন আগেই ঘটলো ব্যাংকক। তো যাই হোক, বায়ুতত্ত্ব সর্বদা পৃথিবী তত্ত্বের বিনাশ করে, পৃথিবী তত্ত্বকে নষ্ট করে। ঠিক তারপর আগুনের এসছে সার্কেলটা। এবার আগুন বলছে মেটালকে, আকাশ তত্ত্বকে একটা বান মারলো। মেটাল, মেটাল মানে কি না, ধাতু, তাই না? আমরা মাটির তলা থেকেই তো পাই বিভিন্ন ধাতু, লোহা, সোনা, হিরে, কয়লা খনি হিরে পাওয়া যায় মাটির তলাতেই। যত রকম রত্ন হয়, যত ধাতু হয়, কোথায় পাই? মাটির তলায় পাই, তাই না? তো এই আগুন বলছে ধাতু তুমি যতই কঠিন হও না কেন, কাঁচাই হও আর পাকাই হও, যেমনই হও, আমার তাপে তোমায় গলতে হবে। আর আমার তাপ ছাড়া তুমি উত্তম অস্ত্রেও পরিণত হতে পারবে না। তাই আমার তাপ তোমাকে গালাবেই, যতই তুমি কঠিন হও না কেন। এই জন্য আকাশ তত্ত্ব আর অগ্নিতত্ত্বের মধ্যে একটা শত্রুতা কাজ করে। বেসিক্যালি অগ্নিতত্ত্ব আকাশ তত্ত্বকে নষ্ট করে, ডিস্ট্রয় করে। তারপর আসছে পৃথিবী তত্ত্বের কাছে। পৃথিবী তত্ত্ব একটা ওয়ান মারলো জল তত্ত্বকে। কেন মারলো? কারণ বলছে জল তুমি যতই ভারী হও, যতই তোমার মধ্যে ঘনত্ব থাকুক না কেন, তোমাকে কিন্তু ধারণ আমিই করব। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। একবার ভেবে দেখুন তো, 3 ভাগ যে জলটা আছে, কোথায় জলটা আছে? মাটিতেই তো আছে না। 3 ভাগ যে জলটা আছে মাটিতেই তো আছে। জলের যদি আমরা নিচে চলে যাই, কি পাবো? মাটিই তো পাবো। অতএব মাটির মধ্যেই জলটা আছে। জল তুমি যতই পারো, আমারকে পৃথিবীর তুমি সম্পূর্ণটা কোনোদিনই পরিব্যাপ্ত করতে পারবে না। আমি চাইলে তোমাকে শেষ করতে পারি। এই জন্য পৃথিবীর সঙ্গে জলের একটা খুঁটিনাটি লেগে আছে। পৃথিবী সর্বদাই জলকে নষ্ট করে। কেমন? তো এই সার্কেলটা আমাদের আবার গত দুদিন, নেক্সট 2 দিন ক্লাস আমাদের আছে। এই সার্কেলটা আবারও আমরা পড়বো, কারণ এই তত্ত্বটা আমাদের বুঝতেই হবে। এটা ছাড়া বাস্তব কিচ্ছু বুঝতে পারবো না আমরা। যা হয় পঞ্চতত্ত্বকে নিয়ে হয়। কেমন? তো তাহলে কি হলো না, জল তত্ত্ব থেকে বায়ুতত্ত্বের সৃষ্টি, বায়ুতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বের সৃষ্টি, অগ্নিতত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের সৃষ্টি, পৃথিবী তত্ত্ব থেকে আকাশ তত্ত্বের সৃষ্টি। ডিস্ট্রয় গেলে জল আগুনকে বিনাশ করে, আগুন আকাশকে বিনাশ করে, আকাশ, হ্যাঁ এখানে একটাই বলা হয়নি, আকাশ বায়ুকে মারছে। ঠিক, আকাশ বায়ুকে কেন মারছে বা মেটাল বায়ুকে কেন মারছে? আকাশ কি? আকাশ মানে কি? শূন্যতা, তাই না? সম্পূর্ণ জগৎই তো শূন্য। যদি মহাকাশে যাই সেটাও তো আকাশ, পুরো শূন্য। বায়ু কি সেখানে কখনো পৌঁছতে পারবে?
পারবে না। অতএব আকাশ বলছে বায়ু তুমি যতই শক্তিশালী হও না কেন আমাতে কখনো পরিব্যাপ্ত হতে পারবে না, আর আমি ছাড়া তুমি চলতেও পারবে না। বায়ু চলাচল করার জন্য কি শূন্য স্থানের প্রয়োজন হয়, আর শূন্য স্থান মানেই আকাশ। অতএব বায়ুকে নিজের কন্ট্রোলে রাখে আকাশ, বিনাশও করে আকাশ। আর এই মেটাল দিয়ে যদি বোঝানো যায়, মেটাল দিয়ে কি করি আমরা, বিভিন্ন অস্ত্র শস্ত্র বানাই, কাঠারি, কুড়ুল, তরোয়াল, বিভিন্ন অস্ত্র বানাই, আর সেইগুলো দিয়ে আমরা গাছকে কাটি, মানে বায়ুকে বিনাশ করছি মেটাল দিয়ে, ধাতু দিয়ে, তাই না? পরের সাইকেল দেখলে বুঝতে পারবো, এখানেই বোঝা যাচ্ছে যে মেটাল থেকে আমরা একটা কুড়ুল বানিয়েছি, আর সেই কুড়ুলটা দিয়ে আমরা গাছটাকে কাটবো। এখন বর্তমানে যেটা হচ্ছে, এটা তো অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য একটি কাজ। যাই হোক, আমরা তত্ত্ব বুঝছি, তো তত্ত্বের মধ্যে আমরা কি দেখছি না, মেটাল আকাশ তত্ত্ব সর্বদা বায়ু তত্ত্বকে বিনাশ করছে। কেমন? অতএব একে অপরকে যেমন এরা সৃষ্টিও করে, একে অপরকে ধ্বংসও করে। কেমন? তাহলে কি পেলাম? জল থেকে বায়ুর সৃষ্টি, বায়ু থেকে আগুনের সৃষ্টি, আগুন থেকে পৃথিবীর সৃষ্টি মানে মাটির সৃষ্টি, সেখান থেকে আবার মেটাল বা আকাশ তত্ত্বের সৃষ্টি। ধ্বংসের দিকে দেখতে গেলে জল আগুনকে মারে, আগুন মেটালকে মারে, মেটাল বায়ুকে মারে, বায়ু পৃথিবীকে মারে। ব্যাস, ঠিক আছে? এই হচ্ছে টোটাল সার্কেল সিস্টেম। আর এটা একই জিনিস, এক তত্ত্ব দ্বারা আরেক তত্ত্বের বিনাশ আমরা বুঝেই গেছি। শুধুমাত্র এই পঞ্চতত্ত্বের মধ্যেই বাস্তুর সীমাবদ্ধ না। তিনটে গুণ সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি। তিনটে গুণ কি কি? সত্য, রজ এবং তম। এই ত্রিদেবকে আমরা প্রত্যেকেই চিনি, এই তিনটে ম্যানেজারকে প্রত্যেকেই চিনি, ব্রহ্ম, বিষ্ণু, মহেশ্বর। এই যে ব্রহ্মদেব, বিষ্ণুদেব, মহেশ্বর, এই তিনজন রয়েছে মহাদেব। এই তিনজনের না তিনটে স্পেশালিটি আছে, তিনটে গুণ আছে। কি কি? এক হচ্ছে ব্রহ্মদেব যিনি আছেন তিনি রজগুণের প্রতীক, বিষ্ণু সত্যগুণের প্রতীক, মহাদেব বা ভোলানাথ আমাদের তমগুণের প্রতীক। এই তিনটে গুণের খুব শর্টলি ছোট্ট করে কিছু ডেফিনেশন আছে যেটা আমরা ইজিলি বুঝে যাব। তো এই ত্রিদেব হচ্ছে তিনটে গুণের অধিপতি। আর এই তিনটে গুণের মধ্যে যারা গাড়ি চালান খুব ভালো ইজি বুঝতে পারবেন। দেখুন ডান দিকে যে এবিসি, আমাদের গাড়ির মধ্যে তিনটে জিনিস থাকে, অ্যাক্সিলারেটর, ব্রেক আর ক্লাচ। এই তিনটে জিনিস থাকে। এই তিনটের মধ্যে যে রজগুণের যে প্রতীক সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর। কি হয়? অ্যাক্সিলারেটরে যখনই আমরা চাপ দিই তখন গাড়ি এগিয়ে যায় সামনের দিকে, তাই তো? থামতে চায় না। অতএব রজগুণী কি? রজগুণী কখনো থামবে না, সে এগিয়ে যাবে। তার মধ্যে সবসময় কিছু করার একটা প্রবণতা থাকবে, কিছু করতে হবে, কিছু দেখাতে হবে। বসে থাকতে পারছি না, কিছু তো করি, এগিয়ে যাই, আমি থামবো না, আমি এগিয়ে যাব, যাই হোক না কেন আমাকে এগোতে হবে। এই একটা টেন্ডেন্সি রজগুণের মধ্যে থাকে। তারপর আসছে ব্রেক, বিতে ব্রেক। ব্রেক মানে কি? ব্রেক একবার প্রেস করে দিলাম মানে গাড়ি থামে গেল, আর যাবে না, না পিছবে না এগোবে। এ হচ্ছে তমগুণ। একটা গাড়ি দেখবেন, বড় গাড়ি যখন রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যায় ব্রেক কষে, তখন না তো ওদিকের গাড়ি এদিকে আসতে পারে, না তো পিছনের গাড়ি সামনে যেতে পারে, আর না তো নিজে এগোয়। অতএব তমগুণী থেকে কি শিখতে পারবো? যে এ বেটা তমগুণী, এ না তো নিজে এগোবে, না তো কাউকে এগোতে দেবে, আর না যে এগোতে চায় তাকে অ্যাপ্রোচও করবে না। নিজেও বসবে, অপরকেও বসাবে। এ হচ্ছে তমগুণীর ক্যারেক্টার। আর সত্যগুণী সি হচ্ছে ক্লাচ, মানে দুটোকে ব্যালেন্স করে চলা। যখন দেখছে স্পিড বেশি হয়ে গেছে, না স্পিড বেশি হলে হবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে, অতএব কন্ট্রোলে থাকো, বেশি বাড়ালে চলবে না। ব্রেকেরও প্রয়োজন আছে, থামতে কোথাও না কোথাও হয়। এই হচ্ছে সত্যগুণী, যেটা যে রজ এবং তমকে ব্যালেন্স করে, সে হচ্ছে সত্যগুণী। হয়তো গতিটা স্লো, ধীরে চলে রজত থেকে, কিন্তু আলটিমেটলি গন্তব্যে পৌঁছে যায়। আর রজ স্পিডে যাওয়ার কারণে, থামার ব্যাপারটার কন্ট্রোলটা না থাকার কারণে অ্যাক্সিডেন্ট করে ফেলে, মাঝ রাস্তায় গিয়ে দমে যায়। এইটা জিনিসটা, এই তিনটে গুণের এটা হচ্ছে খুব বেসিক একটা ধারণা। এইবার এই যখন তিনটে গুণ আমরা জেনে ফেললাম, আমরা যখন জেনে ফেললাম পঞ্চতত্ত্বের ব্যাপারে, বাস্তুর শক্তি আমরা জেনে গেছি, এইবার জানবো কিভাবে কাজটা হয়। যদি একটু প্রাচীনকালে ফিরে যাই না, তখনকার দিনে যে বাড়িগুলো যদি দেখি আমরা, নির্মাণ পদ্ধতিটা একটু অন্যরকম ছিল। যেমন এখনো কিছু কিছু জায়গায় গ্রামের দিকে গেলে দেখা যায় ওদের নির্মাণটা হতো এই যে চারপাশ থেকে ঘর হতো, চারটে সাইডে ঘর নির্মাণ হতো,
মাঝখান যে জায়গাটা, সেন্টার পয়েন্ট যেটাকে ব্রহ্মস্থান বলা হয়, সেই জায়গাটা ফাঁকা রাখা হতো, অথবা কেউ কেউ সেখানে তুলসী মঞ্চ তৈরি করতেন, ছাদটাও ওখানে ফাঁকা থাকতো, চারপাশ থেকে নির্মাণ করা হতো, বাথরুমটা বাড়ি থেকে বাইরে হতো। এইটা ছিল তখনকার দিনের পদ্ধতি। এখন যদি কাউকে বলা হয় যে আপনার বাথরুমটা বাড়ির বাইরে বানাতে হবে, চারপাশ দিয়ে বাড়িটা বানাবেন, মাঝখানটা ফাঁকা রাখবেন, আর একটা তুলসী মঞ্চ মাঝখানে রাখতে পারেন, বা না রাখলেও চলে, কেউ শুনবে? এই আমাদের বাস্তু আইন কেউ মানবে? কেউ মানবে না। কি বলছেন আপনি, বাথরুম বাড়ির বাইরে? সর্বপ্রথম আপত্তি এই জায়গায়, বাথরুম বাড়ির বাইরে? আমার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, বাইরে যাবো? খুব প্রবলেম। তো এটা হচ্ছে পৌরাণিক বাস্তু। তো এই পৌরাণিক মতে এখন চললে আমাদের হবে না, আমাদের একটু আধুনিকতায় ফিরতে হবে। আধুনিকতা বলা ভুল, মডার্নিজমে ফিরতে হবে, তাই তো? এই যে আমরা বর্তমান যে সময় চলছি, আমাদের এর সঙ্গে তাল মিলিয়ে বাস্তুটা করতে হবে। কিভাবে করব? ব্রহ্মস্থানকে ফাঁকা রাখতে হয়। যদি আমরা এরকম একটা ডিজাইন বানাই, দেখুন ওপরে একটা দুটো বেডরুম আছে, সাইডে একটা, এখানে আমরা ডাইনিং করতে পারি, বেডরুম হিসেবে ব্যবহার করতে পারি। নিচের দিকে আমরা মেইন ডোর পেয়ে যাচ্ছি, এদিকে আমরা সাউথ ওয়েস্টের দিকে আমরা বসার ঘর পেয়ে যাচ্ছি, আর নর্থ ওয়েস্টের একটা বেডরুম পেয়ে যাচ্ছি। মাঝখানে যে জায়গাটা, এটা পুরোটা একটা ডাইনিং হল বা ড্রয়িং হল, বসার ঘর কিছু একটা হলো, মাঝখানে ব্রহ্মস্থান পড়লো, ওটা ফাঁকা থাকে। এরকম ডিজাইন আমরা বাড়ি বানাতে পারি। তো কি পারি কি পারি না আসছি ধীরে ধীরে। তো আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা এখন আধুনিক বাস্তু বা বর্তমান যে নির্মাণ পদ্ধতিতে আমরা কাজ করি সেটা করব। এইবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এখন যে আমরা করব বর্তমান জিনিসটা, আমরা তো জায়গার উপরে কাজ করব, মানে বিভিন্ন প্লট, তার উপর বাড়ি আমাদের রয়েছে। অনেকে প্লট কিনতেও চায়, প্লট কিনবো, কিরকম প্লট নেব, কিরকম প্লট নেওয়া উচিত? দেখুন, প্লটের ক্ষেত্রে সর্বপ্রথম যে বর্গক্ষেত্র প্লটটি আমরা দেখতে পাচ্ছি ছবিতে, একদম স্কোয়ার প্লট। এই স্কোয়ার প্লটের থেকে উত্তম প্লট আর হতে পারে না দ্বিতীয়। দারুণ প্লট হয় এই স্কোয়ার প্লট। তার পাশেই আছে আয়তক্ষেত্র, আমাদের রেক্ট্যাঙ্গেল প্লট। এই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল প্লটও ভালো হয়, নো প্রবলেম, নো ডাউট, ঠিকঠাক চলে যায়। যখনই আমরা নিচে যেটা হচ্ছে খুব লম্বা, মানে ট্রেনের কামরার মতন লম্বা, চওড়াটা একদম কম, যখন এরকম প্লট আমরা আসবো না নেব, এই প্লট কেনার দিন থেকেই অশান্তি স্টার্ট হবে। কিরকম অশান্তি? ফাইন্যান্স যাবে, মানসিক স্বাস্থ্য যাবে, শারীরিক স্বাস্থ্য যাবে, অশান্তি শুরু হওয়া, মানে কি না, শুধুমাত্র কেনার জন্য, মালিকানা আসার জন্য এরকম প্লটের নানান রকম প্রবলেম আসে, নানান রকম। এই ধরনের প্লট কেনা থেকে বিরত থাকাই উচিত। বাই এনি চান্স যদি আমাদের আগে থেকেই এরকম কোনো প্লট থেকে থাকে, তাহলে যদি আমাকে এরকম প্লটে কনস্ট্রাকশন তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে না, কনস্ট্রাকশনটা আমাকে স্কোয়ারে বা রেক্ট্যাঙ্গেলের একটা ফর্মে নিয়ে আসতে হবে, ওটা আলোচ্য বিষয়। তো প্লটের জন্য সর্বোত্তম প্লট কি না, স্কোয়ার প্লট, রেক্ট্যাঙ্গেল প্লট। খুব লম্বা প্লট, টেরা একা প্লটে আমরা যাবো না। এটা গেল প্লট। এবার প্লট যখন দেখলাম, প্লটের পর তো আমাদের একটু দিক বিচার করতেই হয়, নাহলে হয় না, তাই না? দিকের ক্ষেত্রে এই যে চারটে দিক আমরা দেখছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, সবাই জানি আমরা চারটে দিক, তাই না? জানি, জানার মতন জানি না, সমস্যা এটা। এবার আমাদের এটা জানার মতন জানতে হবে। কিভাবে? দেখুন, উত্তর দিক, নর্থের সাইডটা 0 ডিগ্রিতে হয়। আসছি 0 ডিগ্রি কাকে বলে, কেন বলে। নর্থ যেখানে হবে সেখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইস্ট হবে। এই ডিগ্রিটা একটু মাথায় রাখতে হবে, একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। নর্থ যেখানে হবে না, তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইস্ট হবে। আর ইস্ট যেখানে হবে তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ, দক্ষিণ দিক হবে। দক্ষিণ যেখানে হবে তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম, ওয়েস্ট। আবার ওয়েস্টের ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্থ। 1 ডিগ্রিও এদিক ওদিক হবে না, 90 মানে 90-র মধ্যেই হবে। এইবার একটুখানি জিনিসটা বেড়ে গেল, চারটে দিক ছিল, এখান থেকে 8টায় বেড়ে গেল। কি পেলাম না, 8টা যখন আসলো, আমরা একটু আগে পড়লাম নর্থের সঙ্গে ইস্টের যে ডিস্টেন্স, নর্থের থেকে ইস্টের যে ডিস্টেন্স কত, 90 ডিগ্রি।
মাঝখান থেকে একটা দিক বেরিয়ে গেল নর্থ ইস্ট, যেটাকে ঈশান বলি আমরা। ও কি করলো, 90-কে দুভাগে ভাগ করে দিল। কত করে পাচ্ছি তাহলে? 45, 45। 90-কে যখন আমরা দুটো ভাগে ভাগ করলাম 45, 45 পেলাম, মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অতএব নর্থের থেকে নর্থ ইস্ট, উত্তরের থেকে ঈশানের যে ডিস্টেন্স 45 ডিগ্রি, ঈশান থেকে পূর্বের যে ডিস্টেন্স 45 ডিগ্রি, পূর্ব থেকে অগ্নির যে ডিস্টেন্স 45 ডিগ্রি, অগ্নি থেকে দক্ষিণের যে ডিস্টেন্স 45 ডিগ্রি, দক্ষিণ থেকে সাউথ ওয়েস্টের যে ডিস্টেন্স 45, নৈঋত্য থেকে পশ্চিমের ডিস্টেন্স 45, পশ্চিম থেকে বায়ু 45, বায়ু থেকে আবার উত্তর 45। পুরোটা 45, 45 করে বলে ভাগ হয়ে গেল। কেমন? এবার বাস্তু কমপ্লিট তাহলে? না, বাস্তুর মধ্যে আমরা এই 4টে দিক সবাই জানি, এই 8টা দিকও কম বেশি আমরা প্রত্যেকে জানি প্রায়। আমাদের দিক কটা আসলে? ছোটবেলায় একে চন্দ্র পড়তাম, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে চতুর্বেদ, পাঁচে পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবর্ষ, 9 নবগ্রহ, 10 দিক, তাই তো? ছোটবেলায় আমরা পড়েছি, এখনো বাচ্চাদের পড়ে যে 10 দিক, 10টা দিক হয়। বাস্তু আর একটু এক পা এগিয়ে গেল, একটু অ্যাডভান্স হয়ে গেল, বলছে 10 দিক তোমাদের জন্য হবে, আমাদের জন্য না। কেন? 10 দিক না, আমাদের 16 দিক হয়। বাস্তু বিশ্বকর্মা বললেন যে 10টা দিকে করলে আমাদের ক্যালকুলেশন বেরোবে না, আমাদের 16 দিকে কাজ করতে হবে, অর্থাৎ 16 ডাইরেকশন, 16 দিক। এইখান থেকে আমরা পুরো 16 দিককে পাচ্ছি। 16 দিকের নাম মনে রাখতে মাথা খারাপ হয়ে যাবে, কি করে মনে রাখবো? ইজি ব্যাপার, এমন কিছু কঠিন ব্যাপার না। এই যে টোটাল সিস্টেমটা, সার্কেল গোল সিস্টেমটা, এটা হচ্ছে 360 ডিগ্রি। 360 কেন? আমরা ছোটবেলায় পড়েছি, জানেন তো, ম্যাথে, অঙ্কে পড়েছি যে যে কোনো গোল বস্তু হয় না, যে কোনো গোল বস্তুর মান হয় 360 ডিগ্রি। একটা ছোট্ট বলের যে মান 360, আমাদের পুরো পৃথিবীটাও 360, আমাদের সূর্যটাও 360, আমাদের কক্ষপথগুলোও 360, সবই 360 ডিগ্রি। এবার এই 360-কে বাস্তু কি করলো, 16টা ভাগে ভাগ করে দিল, সমান ভাগে। বাস্তু 16 ভাগে ভাগ করলো। যখনই 16টা ভাগে ভাগ করলো 360-কে, উত্তর কত হবে? কত করে পাবো আমরা? 360-কে 16 দিয়ে যদি ভাগ করি, উত্তর কত পাবো? 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি, তাই তো? ক্যালকুলেটর করে দেখে নিন, 22.5 ডিগ্রি পাবো যদি আমরা 360 ডিগ্রিকে 16 দিয়ে ভাগ করি। তাহলে প্রত্যেকটা দিকের যে মান, প্রত্যেকটা দিকের যে জায়গা, যে পরিধি, কতটা পেলাম? 22.5 ডিগ্রি। কিভাবে বুঝবো? এইটাকে বলা হয় বাস্তু চক্র। এই বাস্তু চক্রটাকে যদি আমরা একটু মন দিয়ে দেখি, এখানেই পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ওপরে লেখা আছে নর্থ, আছে না? ছবি আশা করছি সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। লেখা আছে নর্থ, এই একটা লাইন গেছে আর এই একটা লাইন গেছে, এইটুকু এরিয়ার মধ্যে নর্থ লেখা আছে, অর্থাৎ এইটুকু এরিয়ায় নর্থের জন্য সীমাবদ্ধ, এর বাইরে নর্থ আর যাবে না। ঠিক তার পাশে শুরু হচ্ছে এনই, নর্থ অফ নর্থ ইস্ট। বাংলায় যদি বলতে হয়, এটাকে আমরা বলি উত্তর ঈশান। উত্তর ঈশান কেন বলবো? এই ছবিটা দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে বাস্তুপুরুষের কথা আমরা আলোচনা করলাম, তার অবস্থানটা এরকম, যার মাথা সর্বদা কোথায় থাকে? ঈশানে। বাস্তুপুরুষের যে মাথা, আমাদের বাস্তুর মধ্যে কোথায় পাবো আমরা? ঈশান কোণে পাবো। আর তার পা কোথায় পাবো? নৈಋত্য কোণে, মানে সাউথ ওয়েস্টে পাবো। নর্থ ইস্টে মাথা পাবো, সাউথ ওয়েস্টে পা পাবো। কেমন? এবার এখানে একটু বিষয় রয়েছে, দেখুন, উত্তর কোথায়? এই জায়গায় উত্তর পড়েছে, এইটুকু জায়গা উত্তরের। উত্তরের পরে কে? উত্তর ঈশান। কেন উত্তর ঈশান? নামটা উত্তর ঈশান কেন হলো? না, এক তো উত্তর দিকে আছে, দ্বিতীয়ত ঈশান কোণের কাছে আছে, এই জন্য উত্তর ঈশান। তারপরে ঈশান 45 ডিগ্রিতে আসলো।
ঈশানের পর কে আসছে? পূর্ব ঈশান। ঈশানের পর কিন্তু পূর্ব আসছে না, ঈশানের পর আসছে পূর্ব ঈশান। এটাকে বলি ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট। এটা পূর্ব ঈশান আসলো। পূর্ব ঈশানের পর গিয়ে আসছে পূর্ব দিক 90 ডিগ্রি। কার থেকে 90 ডিগ্রি? উত্তর থেকে 90 ডিগ্রি। এই যে পূর্ব দিকটা পেলাম, পূর্ব দিকের পরে অগ্নিকে পেলাম না। কাকে পেলাম না? পূর্ব অগ্নিকে। কেন পূর্ব অগ্নি নাম হলো না? পূর্ব দিকে আর দক্ষিণ, পূর্ব দিকে আছে, অগ্নিকোণের কাছে আছে, এই জন্য পূর্ব অগ্নি নাম হলো। তারপর অগ্নি পেলাম, তারপর ঠিক সেম প্রসেস দক্ষিণ অগ্নিকে পেলাম, তারপর দক্ষিণ দিকে পেলাম, তারপর দক্ষিণ, তারপর দক্ষিণ নৈঋত। কেন না? দক্ষিণের কাছে আর নৈঋত্যের পাশে আছে, এই জন্য দক্ষিণ নৈঋত। তারপর নৈঋতকে পাচ্ছি, নৈঋতের পর পশ্চিম নৈঋত, পশ্চিম দিকে নৈঋতের কাছে পশ্চিম নৈঋত, তারপর পশ্চিম পেলাম, তারপর পশ্চিম বায়ু, তারপর বায়ু, তারপর উত্তর বায়ু, তারপর উত্তর, প্লাস কমপ্লিট। এই টোটাল 16টা দিকে বাস্তু পুরো বিভক্ত হয়ে আছে। যদি এটাকে আরো একটু সহজ করে বুঝতে হয়, বুঝা যায় কিন্তু খুব সহজ ব্যাপার, এমন কিছু কঠিন ব্যাপার না। মনে করুন এইটা আমার বাড়ি, কেমন? তো এই বাড়িতে আমি থাকি, এই বাড়ির আমাকে দিক নির্ণয় করতে হবে। কি করব? তাহলে এটা আমার বাড়ির নর্থ, উত্তর দিক। এইটা আমার বাড়ির নর্থ ইস্ট, যেটা আমরা দেখি খালি চোখে, তাই তো? মানে ঈশান কোণ। আর এইটা আমার বাড়ির ইস্ট। এটা আমার বাড়ির সাউথ ইস্ট, অগ্নিকোণ। এটা আমার বাড়ির সাউথ। এটাকে কি বলবো? সাউথ ওয়েস্ট। এটা কি? ওয়েস্ট, তাই তো? পশ্চিম দিক। এটা নর্থ ওয়েস্ট। এবার 16 দিককে আমরা মনে রাখার খুব সহজ একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? দেখুন, আমরা 8টা দিক পেয়ে গেছি এখানে, তাই তো? আরো 8টাকে লাগবে। এই উত্তরটা হচ্ছে, আপনি নিজে মনে করুন আমি একটা মানুষ, আমার দুটো হাত আছে, দুটো হাত আছে, একটা ডান হাত একটা বাঁ হাত, তাই তো? তাহলে উত্তরের যে ডান হাতটা বেরোলো, এই যে ডান হাত, এটাকে আমরা কি বললাম না? NNE, অর্থাৎ নর্থ অফ নর্থ ইস্ট। মিটে গেল ঝামেলা। এটা উত্তরের ডান হাত। ঠিক তেমনি উত্তরের একটা বাঁ হাত থাকবে তো, ডান হাত যখন আছে। এখন দেখবেন প্রত্যেক নেতা মন্ত্রীর থাকে একটা করে, এই দুটো করে হাত থাকে, ডান হাত বাঁ হাত। আমাদেরও থাকে যদিও। তো এইখানে কি করব? এইখানে যেটা হবে সেটা হচ্ছে NNW, নর্থ অফ নর্থ ওয়েস্ট। কেন? এটা উত্তরের ডান হাত, যেটা ঈশানের কাছে আছে, এই জন্য উত্তর ঈশান। আর এটা উত্তরের বাঁ হাত, যেটা বায়ুকোণের কাছে আছে, এই জন্য উত্তর বায়ু। মিটে গেল ঝামেলা, প্রবলেম সলভ। এবার আসছি পূর্ব দিকে। পূর্বে ডান হাত বাঁ হাত থাকবে। পূর্বের যেটা বাঁ হাত রয়েছে সেটা কি না? পূর্বের যেটা বাঁ হাত সেটা হচ্ছে ইএনই, মানে ইস্ট অফ নর্থ ইস্ট। কারণ ঈশান, এটাকে আমরা বাংলায় কি বলি? পূর্ব ঈশান। কেননা ঈশানের কাছে আছে, বাঁ দিকে আছে, আবার পূর্ব দিকে, তো পূর্বেরই জিনিস এটা, যদিও পূর্বেরই অংশ, সেই জন্য এটা ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট বা পূর্ব ঈশান। এবার ডান হাত তৈরি হচ্ছে। ডান হাতটাকে আমরা কি বলি? ইএসি বলি, ইস্ট অফ সাউথ ইস্ট। বাংলায় কি বলি? বাংলায় বলি এটাকে আমরা পূর্ব অগ্নি। ডান হাত তো, অগ্নির তেজ আছে হাতে, পূর্বের, আমার না, তাই হোক।
আচ্ছা, এবার আসছি আমরা দক্ষিণে। দক্ষিণের আবার তেজটা বাঁহাতে বেশি। দক্ষিণের এখানে আমরা কি বলি, এটাকে আমরা বলি SSE, সাউথ অফ সাউথ ইস্ট। কেন না, এটা দক্ষিণ দিকে আছে, অগ্নিকোণের কাছে আছে, দক্ষিণেরই বাঁহাত তো, তাই সাউথ অফ সাউথ ইস্ট দক্ষিণ অগ্নি বলা হয়। এবার দক্ষিণের ডান হাত, এর কিন্তু ক্ষমতা প্রচুর। দক্ষিণের ডান হাত অনেক কিছু করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। এটাকে SSW বলা হয়, সাউথ অফ সাউথ ওয়েস্ট। দক্ষিণ অগ্নি, দক্ষিণ নরিত, ডান হাত, পৃথিবী তত্ত্বের এরিয়া, দারুণ ক্ষমতা। এরপর আমরা চলে যাব পশ্চিমের বাঁহাতে। পশ্চিমের আবার পশ্চিম ল্যাটা, বাঁহাতে ক্ষমতা বেশি। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? কে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কে দেখতে পাচ্ছেন না? দেখুন, এবার দেখতে পাবেন। আপনার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাহলে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাহলে। এখানে আসছে WNW, অর্থাৎ ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এই হচ্ছে টোটাল 16 দিক। অর্থাৎ মনে রাখার জন্য খুব সহজ একটা প্রসেস কি না, মেন যে চারটে দিক আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই চারটে দিককে আমরা সবাই চিনি। এদের দুটো করে হাত থাকে, ডান হাত একটা, বাঁ হাত একটা, ব্যাস মিটে গেল। তারপর কি আসছে না, চারটে কোণ আছে, ঈশান অগ্নি নৈಋত্য বায়ু, মিটে গেল 16 দিক, আর তো কিছু নেই। এবার ডিগ্রির কিছু ক্যালকুলেশন আছে, ওটা আমরা পড়তে পড়তে এমনি আমাদের মাথায় চলে আসবে, কমপ্লিট। ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি বাস্তু পুরুষের অবস্থানটা কিভাবে আমাদের বাড়ির মধ্যে হচ্ছে। আর একটুখানি যদি এগিয়ে আসি, এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আকাশ গঙ্গা, যেটা মহাকাশে রয়েছে। এই আকাশ গঙ্গা বা মন্দাকিনী এর এই যে জায়গা দেখতে পাচ্ছি, ঠিক এই জায়গাটা, সাইডের এই জায়গাটা, পার্টিকুলার এই জায়গাটাতে আমাদের সৌরমণ্ডলের অবস্থান। আমাদের যে সূর্য আছে, পৃথিবী আছে, নবগ্রহ রয়েছে, তাদের অবস্থান এই জায়গাটাতে। এই হচ্ছে আমাদের সৌরজগৎ বা সৌরমণ্ডল। আর এই রকম আকাশ গঙ্গা বা মন্দাকিনী এই বিরাট মহাকাশে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আছে। তাহলে দেখুন ভেবে একবার, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য, লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী, কোটি কোটি নবগ্রহ, তাদের মধ্যে আমরা একটা ছোট্ট ক্ষুদ্রতম অংশ মাত্র, তাই না? মনে হয় যে একটা বাচ্চা যখন জন্মায়, তার সঙ্গে তো অনেক বাচ্চা জন্মায়। কখনো কি ওই মহাকাশে থাকা গ্রহগুলো একই রকম তো ফল দেওয়া উচিত ছিল প্রত্যেকটা বাচ্চাকে, যেহেতু একই সময় জন্মেছে প্রত্যেকে? পায় না কেন? প্রবলেমটা কোথায়? আমাদের মাথায় এই জিনিসটা ঢোকে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যতই সে প্রধানমন্ত্রী হোক, যতই তার হাতে ক্ষমতা থাকুক না কেন, সে চাইলেই ওয়েস্ট বেঙ্গলে এসে নিজের ইচ্ছায় কোনো একটা প্রজেক্ট খুলতে পারবে না। তার জন্য তাকে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে তার পারমিশন নিতে হবে, তাহলে পারবে না, রুলস। ঠিক তেমনি মহাকাশে যে নবগ্রহগুলো আছে, ওরা তো ওখানকার প্রধানমন্ত্রী, পুরো জগতের প্রধানমন্ত্রী। ওরাও কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে এফেক্ট করতে পারে না, ওদেরও কিছু রুলস রেগুলেশন আছে, সেটাকে মেনটেন করতে হবে। কিভাবে বুঝবো, কিভাবে? সেটা এইভাবে, এই যে এতক্ষণ যাবত আমরা পঞ্চতত্ত্ব পড়লাম, তিনটে গুণকে পড়লাম, তাই না, গ্রহকে পড়লাম, 16 দিককে পড়লাম, এইবার বাস্তুর মধ্যে এদের জিনিসটা পড়বো কোথায় কারা থাকে। এবার জিনিসটা পুরো ক্লিয়ার হবে। উত্তর দিকটা পুরোটা, মানে উত্তরের বাঁ থেকে শুরু করে, উত্তরের বাঁ হাতের নাম কি ছিল? NW বা উত্তর বায়ু। উত্তরের বাঁ হাতের পর্ব থেকে শুরু করে একদম ঈশান পর্যন্ত পুরোটা জলতত্ত্ব, পুরোটা জলতত্ত্ব। জলতত্ত্বের জায়গা সব থেকে বেশি বাস্তুর মধ্যে। তারপর
পূর্ব দিকের যে বাঁ হাত ছিল, ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট, সেই পূর্ব দিকের বাঁ হাতের থেকে শুরু করে পূর্ব দিকের ডান হাত পর্যন্ত বায়ুতত্ত্ব, পুরোটা বায়ুতত্ত্ব, এয়ার এলিমেন্ট। তারপর অগ্নিকোণ, অগ্নি যেখান থেকে স্টার্ট হচ্ছে, অগ্নিকোণ থেকে শুরু করে দক্ষিণ দিক পর্যন্ত, অগ্নিকোণ থেকে শুরু করে দক্ষিণ দিক পর্যন্ত এটা পুরোটা আগুনের জায়গা, অগ্নিতত্ত্বের জায়গা। মাটির জায়গা না সব থেকে ছোট। দক্ষিণে যে ডান হাতটা ছিল, SSW, সাউথ অফ সাউথ ওয়েস্ট, যেটাকে আমরা দক্ষিণ নৈঋত বলছিলাম, সেই জায়গা থেকে শুরু করে নৈঋত পর্যন্ত কেবলমাত্র এইটুকু জায়গায় দেওয়া হয়েছে পৃথিবী তত্ত্বকে, মাটিকে। আর বাকি পশ্চিম দিকের বাঁ হাত থেকে শুরু করে একদম পুরো বায়ুকোণ পর্যন্ত পুরোটা আকাশ তত্ত্ব, পুরোটা। এবার এর সঙ্গে যদি আমাদের পৃথিবীর থিওরিটা একবার আমরা ভেবে দেখি, মিলিয়ে দেখি, দেখবেন খুব ভালো পেয়ে যাব। আমরা বলি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এখানে পাচ্ছি কিনা? দেখুন জলের অবস্থান সবার থেকে বেশি, আর স্থলটা কিন্তু 1 ভাগই। মাটিটা দেখুন SSW থেকে শুরু করে নৈঋত পর্যন্ত একটুখানি অংশ মাটিকে দেওয়া হয়েছে, বাকি পুরোটা জল নিয়ে নিয়েছে। বায়ুতত্ত্ব কতটা পেয়েছে? বায়ুতত্ত্ব কিন্তু পুরো পৃথিবী ব্যাপ্ত করে নেই। বায়ুমণ্ডল রয়েছে, একটা স্তর রয়েছে, সেই স্তরের উপরে বায়ু যেতে পারে না, বায়ুর একটা সীমাবদ্ধতা আছে। এখানেও তাই, বায়ুকে একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে। আগুনও তাই, আগুন কোথায় জ্বলতে পারে? আগুন আমাদের ক্ষেত্রেই জ্বলতে পারে, মাত্র বায়ুমণ্ডলে জ্বলতে পারে, এর বেশি জ্বলতে পারে না। তাই বায়ুমণ্ডলে যতটুকু জায়গা, আগুনেরও ঠিক ততটুকুই জায়গা। বায়ুমণ্ডল কিন্তু বেশি বড় না, আগুনও বেশি বড় না, কারণ বায়ু যতটা আগুন ততটা, মিটে গেল ঝামেলা। মাটি সব থেকে ছোট, আর আকাশ তত্ত্বটা জলের মধ্যে অনেকটা বড়। তেমন তো বিশাল, তো কোনো সীমাবদ্ধতা নেই, বিরাট আকাশ। মিল পাচ্ছি একটু একটু করে। সৃষ্টি যে আমাদের রয়েছে পৃথিবী, যেগুলো আমরা ভূগোলে বিভিন্ন জায়গায় পড়েছি, এখানের সঙ্গে একদম পুরো ম্যাচ করতে পারবো, অ্যাকুরেট জায়গাটা ম্যাচ করবে এখানে। কেমন? এবার গ্রহদের নিয়ে একটু আসতেই হয়, না হলে হয় না। উত্তর দিকের অধিপতি গ্রহকে, উত্তর দিকের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। ঈশানের যে অধিপতি গ্রহ সে হচ্ছে বৃহস্পতি, বা কেতুও বলা যেতে পারে। বৃহস্পতি কেতু এখানে একসঙ্গে থাকে, এদের এদের বেডরুমটা এক ঘরে। পূর্ব দিকের অধিপতি রবি, অগ্নিকোণের অধিপতি শুক্র, দক্ষিণের অধিপতি মঙ্গল, নৈঋত্যের অধিপতি রাহু, পশ্চিমের অধিপতি শনি, বায়ুর অধিপতি হচ্ছে সোম বা চন্দ্র। এই হচ্ছে বাস্তুর মধ্যে নবগ্রহের অবস্থান। এইখান থেকেই মেনলি ফলটা আমরা পাই। একটু ভালো করে মাথায় ভাবুন, ক্যালকুলেশন করুন। যে নবগ্রহ মহাকাশে ঘুরছে, আমার যখন জন্ম হয়েছিল, আমার সঙ্গে আরো কয়েক হাজার বাচ্চার জন্ম হয়েছিল, তাহলে তাদের ভাগ্য আর আমার ভাগ্য একদম সেম টু সেম হওয়া উচিত ছিল কিনা? কারণ জন্ম সময় এক, গ্রহ নক্ষত্র এক, রাশি এক, লগ্ন এক, টাইমিং এক, প্রত্যেকের এই প্রত্যেকটা জিনিস যখন একই রকম, তাহলে ভাগ্য কেন আলাদা আলাদা? কেন? উত্তরটা হলো, বাস্তুর মধ্যে যেই দিকটাকে আমরা যেমন ভাবে রাখবো, যদি উত্তরকে খারাপ করে রাখি, আমার ছকে বুধ খারাপ এফেক্ট আনবে, বুধ আমার ছকে খারাপ ভাবে আসবে। ঈশান খারাপ করলে বৃহস্পতি কেতু খারাপ হবে, পূর্ব দিক খারাপ করলে রবি খারাপ হবে, অগ্নি খারাপ করলে শুক্র খারাপ হবে, দক্ষিণ খারাপ করলে মঙ্গল খারাপ হবে, নৈঋত খারাপ করলে রাহু খারাপ হবে, পশ্চিম খারাপ করলে শনি খারাপ হবে, বায়ু খারাপ করলে সোম বা চন্দ্র খারাপ হবে। অটোমেটিক হবে এগুলো। প্রত্যেকটা দিককে স্ট্রং করুন, নবগ্রহ স্ট্রং হবে। প্রত্যেকটা দিককে খারাপ করুন, নবগ্রহ যতই ভালো থাকছে খারাপ হয়ে যাবে। কারণ ওইখানে মহাকাশে যারা আছে তারা প্রধানমন্ত্রী, আর বাস্তুর মধ্যে এরা তো মুখ্যমন্ত্রী। পারমিশনটা এদের থেকে নিতে হবে, অন্য কোথাও গেলে হবে না। প্রবলেমটা এখানে। মোটামুটি আমরা এই জিনিসটা বুঝে গেছি। আজকে যে টপিকে আমরা আলোচনা করব, মানুষের এখন আকর্ষণ, সমস্যা বা ভালোবাসা 3টে জায়গায়। কি কি? এক হচ্ছে ফাইন্যান্স, প্রথম অর্থনীতির জায়গা। দ্বিতীয় কি? দ্বিতীয় স্বাস্থ্য, শরীরটা যেন ঠিকঠাক থাকে, তাই তো? ফাইন্যান্স, স্বাস্থ্য। আর 3 নম্বর কি? না, আমার সম্পর্কটা ঠিক রাখতে হবে।
সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, হাজবেন্ড ওয়াইফ হোক, বা পারিবারিক যে কোনো সম্পর্ক হোক না কেন, সেটা ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের এই তিনটে ক্রাইটেরিয়া, ফাইন্যান্স, হেলথ অ্যান্ড রিলেশন, এই তিনটে জায়গা ঠিক রাখতে হবে। এই জন্য আমরা কি করেছি, প্রথম দিনে তিনটেকে ঢুকিয়ে দিয়েছি, তিনটেকে না সরি একটাকে ঢুকিয়েছি, ফাইন্যান্সকে ঢুকিয়েছি। 3 দিনে তিনটেকে নিয়ে যাবো আমরা, কেমন? আগে টাকাটা আসুক, তারপর শরীর ঠিক করবো, তারপর সম্পর্ক ঠিক করবো, স্টেপ বাই স্টেপ যাবো তিনটে ধাপে। ওই 17তম সেম একদম একই প্রসেস। এবার দেখুন, এই যে টাকা পয়সা বাস্তব কোন দিক দেখায়, কিভাবেই বা দেখায়। আমরা 16 দিক নিয়ে আলোচনা করেছি, বলি একদম 16 দিকের কাউকে মনে রাখার দরকার নেই, তিনটে দিক ছাড়া। ফাইন্যান্সের জন্য, ফাইন্যান্সের জন্য তিনটে দিক আমাদের কাজে লাগে। কি কি? একটা অগ্নিকোণ যেটা থাকে 135 ডিগ্রি, 135 ডিগ্রিতে। দ্বিতীয় উত্তর দিক যেটা থাকে 0 ডিগ্রিতে। 3 নাম্বার পশ্চিম দিক যেটা থাকে ওয়েস্ট 270 ডিগ্রিতে। কেমন? এই তিনটে দিকে আবার তিনটে তত্ত্বকে ইন্ডিকেশন দেয়। কি কি? অগ্নিকোণ নামেই বোঝা যাচ্ছে যে অগ্নি, আগুনকে বোঝাচ্ছে, অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। উত্তর দিক জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে, এক্ষুনি পড়লাম আমরা। পশ্চিম দিক আকাশ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তিনটের দিক তিনটে তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তিনটে ফাইন্যান্সকে 3 রকম ভাবে বোঝায়। ফার্স্টে আমরা অগ্নি নিয়ে আলোচনা করবো, তাওরাও করে চলছে। এই যে অগ্নিকোণ 135, 135 ডিগ্রি, কাজ কি অগ্নিকোণের? অগ্নিকোণের কাজ হলো আমাদের কনফিডেন্সকে বাড়ানো, আমাদের সেভিংসকে রাখা। অর্থাৎ আমি একটা কাজ করলাম, কাজ করে আজকে আমি 50,000 পেলাম, আমার একদিনের রোজগার, এটা আমি বাড়িতে নিয়ে আসলাম। অ্যামাউন্টটা মোটেই কম না, একটা হিউজ অ্যামাউন্ট, তাই না? বাড়িতে নিয়ে আসলাম আজকে, 1 সপ্তাহের মধ্যে টাকাটা কোথায় যে উদাও হয়ে গেল খুঁজে পেলাম না। পেলাম না মানে খরচাই হয়েছে, আমার হাত দিয়ে হয়েছে, আমার বাড়ির লোকই খরচা করেছে, হিসাব নেই। প্রত্যেক মাসে টাকাটা আসছে আর জলের মতন বেরিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে? এত টাকা ইনকাম করে সেভিংস করতে পারছি না, কি প্রবলেম হচ্ছে? বিরাট বড় প্রবলেম, মাথার উপরে বিরাট বোঝা। অথচ এত টাকা ইনকাম করার পরও যেমন সেভিংস তো হচ্ছে না, উল্টে লোন বেড়ে যাচ্ছে, ধার বাড়ছে, লোন বাড়ছে। আজকে একটা লোন কমপ্লিট হচ্ছে তো কালকে একটা লোন শুরু হচ্ছে। কিভাবে হবে এবার? প্রবলেমটা কোথায়? না এভাবে হবে না, চলো একটা দেখাই, জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, সেখানে গিয়ে এখন দেখি কি বলে। আপনার শুক্র খারাপ আছে, এই জন্য আপনার এই প্রবলেম হচ্ছে। আপনি একটা হিরে ধারণ করুন, যথারীতি পড়লেন, বা একটা শুক্রের কবচ নিন, বা কিছু একটা শুক্রের প্রতিকার আপনি নিন। আমি নিলাম 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত দেখলাম কোথাও না কোথাও গিয়ে, হয়তো কোথাও না কোথাও একটুখানি পজিটিভিটি। আবার জিজ্ঞেস, টাকা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, প্রবলেমটা কোথায়? যখনই দেখবো সেভিংস প্রবলেম হচ্ছে, 100%, 100-200% অগ্নিকোণ যেটা হয় 135 ডিগ্রিতে, দেখুন নয় বাথরুম পেয়ে যাবেন, নয় কুয়ো পেয়ে যাবেন, নয় সেখানে মেইন গেট পেয়ে যাবেন, না হলে সেখানে নীল কালার পেয়ে যাবেন। অর্থাৎ অগ্নিকে বিনাশ করে কে? জল তত্ত্ব না? তাহলে অগ্নির সঙ্গে যখন জলের সম্বন্ধ হবে তখনই ফাইন্যান্স প্রবলেম হবে, কারণ ফাইন্যান্সকে, টাকাকে, ক্যাশের লিকুইডিটিকে অগ্নি দেখায়। অগ্নি মানে কনফিডেন্স, অগ্নি মানে লিকুইড ক্যাশ, অগ্নি মানে সেভিংস। এর সঙ্গে সঙ্গে আরো কিছু সিমটম আছে। কিরকম? অগ্নি আমাদের শরীরেও থাকে, শরীরে একটা পর্যাপ্ত পরিমাণে আমার তাপমাত্রা আছে না, যে তাপমাত্রা নিচে নামলে পরে বাঁচা মুশকিল হয়ে যায়, আবার উপরে উঠলে জ্বর বলি আমরা সেটাকে। আবার পেটেও আগুন থাকে, যেটাকে জঠরাগ্নি বলি, খাবার খাবার পর যেটা হজম করতে সাহায্য করে, সেই জঠরাগ্নি। যখনই অগ্নি করে বাথরুম চলে আসবে না, জঠরাগ্নি মন্দ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন খাবো, সে খাবারটার হজম হবে না, হজম শক্তি কমে যাওয়া। যখনই আমি খাবার খেলাম সেই হজম শক্তি আমার কমে যাবে, খাবার হজম হবে না, পরিপাক হবে না, অল্প বয়সে সুগার অ্যাটাক করবে। আর পেটে যখন মল জমবে, খাবার হজম না হয়ে জমবে, তখন অটোমেটিক সেখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হবে, কনফিডেন্স লো হবে, লিথার্জি আসবে,
কাজের প্রতি ভালোবাসা আসবে না, সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ভালো লাগছে না, 2 মিনিট একটুখানি গড়িয়ে নিই, আরো 5 মিনিট শুয়ে নিই, এই তো এক্ষুনি উঠবো, অ্যালার্মটা বাজলে অফ করে দিলাম, 5 মিনিট পরে উঠছি, এই করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, বুঝতেই পারি না। ওঠার পর এটা সেটা করতে করতে বেরোতে লেট, কাজ করতে লেট, অথচ বাড়ির বাইরে বেরিয়ে গেলে ফুল দামে কাজ করছি, কোনো প্রবলেম নেই, তখন সব ঠিকঠাক আছে। বাড়িতে ঢোকা মানে একটা আলস্য ভাব চলে আসে। যাদের অগ্নিতে ডিস্টার্ব আছে না, তাদের দেখবেন হাতে একটা কিছু শক্তপোক্ত জিনিস দেবেন, একটা মোটামুটি ভালো শক্তপোক্ত যে হাতে দেওয়া হলো, বলতে হবে যে এটাকে একদম একই প্রেসারে 2 মিনিট চেপে ধরে থাক। 2 মিনিট তো 30 সেকেন্ডও পারবে না, গ্রিপিং পাওয়ার কমে যাবে, অটোমেটিক কমে যাবে, গ্রিপিং পাওয়ার থাকবে না। এটা অগ্নির একটা বিরাট বড় সিমটম। আর কি করবে, নার্ভের প্রবলেম অগ্নি নিয়ে আসে, কোনো কিছু করতে গেলে হাত কাঁপছে, পা কাঁপছে, কনফিডেন্স লো, কথা বলতে গেলে ঘাবড়াচ্ছে, কোনো জিনিস তাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন দাও, প্রেজেন্টেশন সে করতে পারছে না, নানান ধরনের প্রবলেম অগ্নি নিয়ে আসে। কিন্তু মেনলি যেটা অগ্নি ইন্ডিকেশন দেয় সেটা কিসে, ফাইন্যান্সে, সেভিংসে। বহু বড় বড় বিজনেসম্যানকে দেখেছি, কোটিপতি ছিল, আজকে 1 টাকাপতি হয়েছে, 2 টাকাপতি হয়েছে, রোডপতি হয়েছে, মানে কোটিপতি থেকে রোডপতি। অগ্নিকোণের একটা মাত্র বাথরুম, একটা একটা মাত্র টয়লেট অগ্নিকোণের কোটিপতি থেকে রোডপতি বানিয়ে দিতে পারে। আবার অগ্নিকোণের একটা মাত্র কিচেন রোডপতি থেকে কোটিপতিও বানিয়ে দিতে পারে, এতটাই ক্ষমতা রাখে অগ্নিকোণ। রাজা থেকে ভিখারি, আর ভিখারি থেকে রাজার যে যাত্রাপথ, এই পথটার নামই হচ্ছে অগ্নিপথ। অগ্নিকোণেরই পথ এটা, এখান থেকেই হয়ে যেতে হয়, নচেত সেই জায়গায় পৌঁছানো যায় না। অতএব যে কোনো রকম ফাইন্যান্স প্রবলেম যখনই আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে সেভিংস এর প্রবলেম, তখনই জানতে হবে যে আমার অগ্নি প্রবলেম আছে। এবার যদি নর্থে আসি, নর্থ কিসের দিক, নর্থ জলের দিক, আহা সুন্দর ঝর্ণা পড়ছে, জলের দিককে নর্থ বোঝায়। উত্তর দিকে যখনই আমরা আসবো, উত্তর দিকে আসা মানেই আমাদের উত্তর দিক কি বোঝায়, আমাদের ওয়ার্ক অপরচুনিটি বা মানি অপরচুনিটিকে বোঝায়, কাজের সুযোগকে বোঝায় উত্তর দিক। চাকরি করছি, প্রমোশন হচ্ছে না, দায়ী কে, উত্তর দিক। ব্যবসা করছি, খদ্দের আসছে না, মাল বিক্রি হচ্ছে না, দায়ী কে, উত্তর দিক। আবার উত্তর দিক বাড়ির মেয়েদেরকে ইন্ডিকেশন দেয়, মেয়ে বলতে যারা পরবর্তীকালে বিয়ে হয়ে অন্যের বাড়িতে চলে যাবে সেই মেয়ে, বাড়ির বউদের কথা বলা হচ্ছে না, দিদি, বোন, পিসি, এরা। উত্তর দিকে যাদের বাথরুম থাকবে, প্রথম জিনিস হবে যেটা, বাড়ির মেয়েরা বিয়ে হয়ে অন্যের বাড়িতে চলে যাওয়ার পরেও কোনোদিনও সুখী হতে পারবে না, মানে শান্তি জিনিসটা তাদের মধ্যে থাকবে না, কোনো না কোনো প্রবলেমে তারা ভুগবে, ফাইন্যান্সিয়ালি হোক, হেলথের দিক থেকে হোক, রিলেশনের দিক থেকে হোক, মেন্টালি হোক, কোনো না কোনো দিক থেকে তারা প্রবলেমে থাকবে যদি নর্থে বাথরুম হয়। বিরাট নেগেটিভিটি নিয়ে আসে, তার সঙ্গে সঙ্গে ব্যবসায় ক্ষতি করা, টাকার সুযোগ না পাওয়া, মানে কাজের যদি অপরচুনিটি না আসে, টাকা আমার আসবে কিভাবে, কোথা থেকেই আসবে, তাই না? তো সেই কাজের সুযোগকে আনতে গেলে ওয়ার্ক অপরচুনিটি যদি না বাড়াই আমি পাবো না সেটা। তো নর্থের বাথরুম প্রচন্ড পরিমাণে ক্ষতি করে। আর কি করে, দেখবেন ঘন ঘন যাদের বাড়িতে প্লাম্বার আসে নল ঠিক করতে, কলের জলের লাইনের যে আমাদের পাইপ লাইন গুলো থাকে সেগুলো ঠিক করতে, বারবার লিকেজ হওয়া, নর্থের প্রবলেম। নর্থের প্রবলেম থেকে এগুলো বারবার লিকেজ হতে থাকে। আর এগুলো না কিছু রিভার্স টেকনিক আছে যেগুলো আমরা শিখবো, রিভার্স টেকনিকের মাধ্যম দিয়ে আমরা বলতে পারবো যে নর্থে বাথরুম কেন গেছে, অগ্নিতে বাথরুম কেন এসেছে। নর্থে কারোর বাথরুম তখনই হওয়া সম্ভব যখন সেই ফ্যামিলিতে কোনো মহিলাকে দীর্ঘদিন অত্যাচার করা হয়েছে, কোনো মহিলা সুইসাইড করেছে, কোনো ভ্রূণ নষ্ট করা, মহিলা কন্যা ভ্রূণ নষ্ট করা হয়েছে, আবর্ষণ করানো হয়েছে, এইরকম ঘৃণ্যতম জঘন্যতম পাপ করার পরেই কিন্তু নর্থে টয়লেট যায়। যদি এইরকম কোনো কর্ম পাস্টে পূর্বে না থাকে, তাহলে নর্থের টয়লেট আপনি চেষ্টা করেও আনতে পারবেন না, আসবে না। বাস্তু পুরোটাই আমাদের কর্মের ফল, পুরোটাই। অতএব আমরা একটা বাস্তুর ছক দেখে, একটা বাস্তুর ড্রয়িং দেখে
সেই ব্যক্তির পাস্ট কর্ম সম্পর্কে আইডিয়া করে নিতে পারি যে এই ব্যক্তিটা কেমন, এর কর্মটা কেমন ছিল। উত্তম কর্ম না হলে উত্তম বাস্তু সে পায় না, অধম কর্মই অধম বাস্তু দেয়, বাস্তব কথা এটা। আর আমাদের শেখানোর উদ্দেশ্যই হলো বাস্তু যখন আপনি ঠিক করবেন তখন আপনি না চাইতেও উত্তম কর্ম করতে বাধ্য হবেন। আমি খুব খারাপ মানসিকতার, আমার মধ্যে ভালো কাজ ভালো চিন্তা আসেই না, আমি বারবার চিন্তা করি ভালো করব কিন্তু খারাপ করে ফেলি। বাস্তুরিক প্রভাব এটা, বাস্তুর প্রভাবটা কাটিয়ে দিন, ওই নেগেটিভিটিটাকে বাস্তু থেকে সরিয়ে দিন, তখন দেখবেন অটোমেটিক আপনি কখন পজিটিভ কাজ করছেন নিজেই জানছেন না। আমরা একটা কথা বলি না, আমি কি নিজে করছি, আমাকে করানো হচ্ছে। আমরা নিজেরা কিছুই করে নিমিত্ত মাত্র, আমাদের করানো হয়। আচ্ছা, যদি এরকম ম্যাজিক করা যায় যে ওই নিমিত্তটাকেই আমরা ঠিক করতে পারি তাহলে কেমন হয়? বাস্তু এটা করে। বাস্তু হচ্ছে সেই নিমিত্তটা যে আমাদেরকে করায়, সেই নিমিত্তটাকেও আমাদের হাতে দেওয়া হয়েছে। ভাবুন কি আশ্চর্য বিষয়, যেটা জানতাম না আমরা। সেই নিমিত্তটাকেও আমাদের হাতে দেওয়া হয়েছে যে আমাদের করাবে। সিস্টেমটা কিরকম জানেন তো? ব্যাপারটা হচ্ছে দেশে যারা নেতা বা যারা নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যাই বলুন না কেন, তাদের নির্বাচন কে করে? আমরাই নির্বাচন করি। কেন করি? যাতে সে বা তারা আমাদের চালনা করতে পারে। এখানে থেকে একই সিস্টেম প্রযোজ্য, একই জিনিসটা খাটে। বাস্তু আমরাই করি কেন? যাতে বাস্তু আমাদের চালনা করতে পারে। অতএব আমার নির্বাচনটা সঠিক হতে হবে, তবেই আমার জীবনটা সঠিক হবে। সেখানেও ভোট, এখানেও ভোট, তবে একটু পথের একটু আলাদা ব্যাপার রয়েছে, এই আর কি, পদ্ধতিটা একটু আলাদা। তারপর উত্তর আর কি করবে? উত্তর আমাদের কাজের সুযোগ নিয়ে আসবে। উত্তরের বাথরুম আর সিমটম কি বুঝবো? দেখবেন একই রাস্তার ধারে দুটো দোকান আছে, খাবারের দোকান। তো একজনের নর্থে বাথরুম আছে, একজনের নেই। তো যার নর্থে বাথরুম আছে তার দোকানে অনেক খদ্দের আসলো, এসে গল্প গুজব করলো, অনেকক্ষণ আড্ডা দিল। বাড়ি যাওয়ার সময় পাশের দোকানে গিয়ে মালটা কিনে টুক করে চলে গেল। অপরচুনিটি কোনটা ছিল? এতক্ষণ বসে আড্ডা মারাটা, নাকি প্রোডাক্টটা কেনা? কোনটা? কেনা, তাই না? ওর দোকান থেকে কিনলো না, যেখানে গল্প করলো, পাশের দোকান থেকে কিনে গেল। এইটা নর্থের একটা বড় প্রবলেম। নর্থ সেল করতেই দেয় না, সেলিং ব্যাপারটাকেই নর্থ চেপে দেয়। যদি আমার কাছে আপনার একটা ফোন আসে যে আমার ফাইন্যান্স প্রবলেম, আমি বুঝবো কি করে কোথাকার প্রবলেম এটা, নর্থের না সাউথ ইস্টের? তার জন্য কিছু ক্রস কোশ্চেন আমাদের করতে হয়। কিরকম? এক হচ্ছে ফাইন্যান্স প্রবলেম, কি সেভিংস হচ্ছে না, সেভিংস হচ্ছে না, মিটে গেল, একটা দিকে শিওর হয়ে গেলাম অগ্নির প্রবলেম। আচ্ছা, আরো শিওর হতে হবে কিভাবে? পেটের প্রবলেম কি বাড়ির ম্যাক্সিমাম সদস্যের? উত্তরটা হ্যাঁ হবে যদি অগ্নি প্রবলেম হয়। কেন হ্যাঁ হবে? অগ্নিকোণে বাথরুম মানে কি? আগুনকে ক্রমাগত নেভাচ্ছে। অগ্নিকোণে স্বাভাবিকভাবে আগুন রয়েছে, সেখানে বাথরুম নিয়ে গেছি মানে সেখানে জলতত্ত্বকে নিয়ে গেছি, জলতত্ত্বকে নিয়ে গেছি মানে আগুন সেখানে নিভছে। আমাদের পেটের মধ্যে জঠরাগ্নি আছে, সেখানেও আগুন ক্রমাগত নিভছে। অতএব পেটের প্রবলেম আসতে বাধ্য, প্রত্যেকটা মেম্বারের আসবে, কম বেশি প্রত্যেকের আসবে। তাহলে অগ্নি ফাইনাল প্রবলেম আপনার সর্ট আউট হয়ে গেছে, আপনার অগ্নিকুণেই বাথরুম আছে, প্রবলেম সলভ, মানে প্রেডিকশন সলভ। নর্থে বুঝবো কি করে? ওই সিমটম একই। এক তো গ্রাহকের কম আসা, দ্বিতীয় প্রোডাক্ট সেল না হওয়া, তৃতীয় মেয়েদের কষ্ট। তিনটে সিমটম ম্যাচ করে গেল, প্রবলেম নর্থে আছে। এইবার আসছে আকাশ তত্ত্বে, ওয়েস্টে। শরৎকালের আকাশ, পশ্চিম দিক ওয়েস্ট 270 ডিগ্রি। এই যে 270 ডিগ্রি পশ্চিম দিক রয়েছে ওয়েস্টে, পশ্চিম দিক কিসের জায়গা? পশ্চিম দিক হচ্ছে আমাদের গেম করার জায়গা, আমাদের উদ্দেশ্য পূরণ করার জায়গা, ইচ্ছা পূর্তির জায়গা। এক কথায় বলতে গেলে ইচ্ছা পূর্তির জায়গা, ইচ্ছা পূরণের জায়গা। পৃথিবীতে একটা খুব সুন্দর শ্লোক আছে চণ্ডীতে আমাদের, জানেন তো? ইয়ং ইয়ং চিন্তায়াতে কামা তং তং প্রাপ্নোতি নিশ্চিতম পরমৈ সর্জমতুলম প্রাপ্স্যতে ভূতলে পুমান। অর্থাৎ যা যা কামনা করব, যা যা ইচ্ছা করব, সবটাই আমরা পেতে পারি এই পৃথিবীতে।
সবটাই এতে পারি আমি। শুধু কি লাগবে পেতে গেলে? প্রপার প্ল্যানিং, প্রপার ওয়ে, প্রপার ডাইরেকশন। 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার কাছে প্ল্যানিং আছে, আমার কাছে ওয়ে আছে, রাস্তা আছে, কিন্তু ডাইরেকশন নেই, কাজ হবে না। তিনটেকেই এক সূত্রে মিলতে হবে, একই পথে আসতে হবে, তবে গিয়ে আমার রাস্তাটা ম্যাচ করবে, তারপরে আমি লক্ষ্যটাকে অর্জন করতে পারবো, জয় করতে পারবো। তাই তো? তাহলে পশ্চিম দিক সেই দিকটাকে দেখে। পশ্চিমে যখন টয়লেট চলে আসবে না, তখন প্রবলেমটা কি হবে? তখন প্রবলেমটা হবে বিজনেস হচ্ছে না, লাভ হচ্ছে না লস হচ্ছে। যে টাকাটা আবার রুলিং হচ্ছিল সেটা বারবার রুলিংই হতে থাকছে, লাভের অংশটুকু বাড়িতে আর আসছে না। এটা পশ্চিমের একটা নেগেটিভ দিক। পশ্চিম কিন্তু পুরো মেরে ফেলে না ব্যক্তিকে, শেষ করে দেয় না, কর্মফলটা লেট করে, কর্মফল ডিলে করে। পশ্চিমে টয়লেট মানে আমি কর্ম করি প্রচুর, আমি 10 টাকার কাজ করলে 5 টাকা পাবো, 7 টাকা পাবো, এটা পশ্চিমের রুলস। যদি টয়লেট থাকে, করবোটা কি? ডাইনিং রুম করতে পারি, বেডরুম করতে পারি, মেন এন্ট্রান্স করতে পারি, খুব ভালো এফেক্ট আসে, খুব ভালো এফেক্ট আসে, গেন হয়ে যায় জীবন, মানে যাকে বল উন্নতির চরম শিখর, সেটা হয়। পশ্চিমের একটা বিরাট পাওয়ার আছে, কারণ আকাশ তত্ত্ব না, যার কোনো শেষ নেই, বিরাট ব্যাপার। এইবার লাস্ট যে ব্যাপারটা না বললেই নয়, না দেখালেই নয়, একটা ছক দেখতে পাচ্ছি আমরা। ধরে নিন এটা আপনার বাড়ি। স্বাভাবিকভাবেই বাড়ির উপরে উত্তর রয়েছে, নিচে দক্ষিণ রয়েছে, এখানে ইস্ট আছে, এখানে ওয়েস্ট আছে। যে ছকটা আমি একটু আগে বললাম ঠিক একই ছক এটা, ঠিক আছে? এইবার এই ছকের আমি ব্রহ্মস্থান বের করলাম। ব্রহ্মস্থান মানে সেন্টার পয়েন্ট, যেটা মাঝখানে থাকে, সেন্টার পয়েন্ট। ব্রহ্মস্থানের একটা বিশেষ গুরুত্ব আছে, জানেন তো? মানে কি, ব্রহ্মস্থান হচ্ছে মাঝখান, নাভিস্থান। বাস্তুপুরুষ যেখানে অবস্থান করছে, এই নাভিস্থানটাকে বলা হয় ব্রহ্মস্থান। এই যে নাভিস্থানটা দেখতে পাচ্ছি আমরা, এই নাভিস্থানটাকে ব্রহ্মস্থান বলে। আমাদেরও নাভিস্থানটা ব্রহ্মস্থান। কেন? আমাদের যে নাভিটা আছে না, ওটা শরীরের পুরো মাঝখানে বসানো আছে, একদম মাঝখানটায় বসানো আছে নাভিস্থানটা। ওই নাভির সঙ্গে 72,000 নারী যুক্ত হয়ে আছে। ওখান থেকেই 72,000 নারীর উৎপত্তি হয়েছে। যে 72,000 নারী আমাদের গোটা শরীরে বিভিন্ন জায়গায় রয়েছে, উৎপত্তি স্থলটা এখানেই। আর ব্রহ্মস্থান হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাস্তুর এই 16 দিকে এনার্জি পাঠায়। কিরকম ভাবে? এখান থেকে এনার্জি তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে প্রোডাকশন হাউস, ঠিক আছে? এখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার এরিয়া, এখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যেমন এখানে তৈরি হলো কাজের সুযোগ, কোথায় যাবে? উত্তরে চলে গেল। এখানে তৈরি হলো মানসিক স্যাটিসফ্যাকশন, চলে গেল ঈশানে। এখানে তৈরি হলো সোশ্যাল কানেক্টিভিটি, চলে গেল পূর্ব দিকে। এখানে তৈরি হলো কনফিডেন্স, চলে গেল অগ্নিকোণে। এখানে তৈরি হলো মানসিক শান্তি, ঘুম, চলে গেল দক্ষিণ দিকে। এখানে তৈরি হলো রিলেশনের মজবুততা, চলে গেল নদীতে। এখানে তৈরি হলো সমস্ত ইচ্ছাপূর্তির শক্তি, চলে গেল পশ্চিমে। এইভাবে কাজ করে ব্রহ্মস্থান। এই ব্রহ্মস্থানে যখনই আমি ফেলে দিলাম পিলার, ঘরের দেওয়াল, খাট, বিছানা, যা কিছু, ব্রহ্মস্থান ব্লক হয়ে যাওয়া মানে আমার এনার্জির যে সোর্স অফ এনার্জি ব্লক হয়ে যাওয়া, শক্তিটা ব্লক হয়ে যাওয়া। এই জন্য বলা হয় ব্রহ্মস্থানকে ফাঁকা রাখতে। দেখবেন ডাক্তার যত বড়ই সার্জেন্ট হোক না কেন, যত শরীরের যে কোনো প্রান্তেই অপারেশন করে নিক না কেন, ব্রহ্মস্থান মানে নাভির সঙ্গে কখনো কোনো ছেড়ছাড় করে না। কারণ একটু ছুরি গাছে এদিক ওদিক চলে গেলেই কোন নারীটা কোথা থেকে কি হয়ে যাবে, ও রুগীকে আর বাঁচানো যাবে না। ব্রহ্মস্থান খুব ছোট্ট এরিয়া, গুরুত্ব বিশাল, বিশাল গুরুত্ব। একটা বটবৃক্ষের বীজ খুব ক্ষুদ্রতম হয়, একদম ছোট্ট বীজ হয় একটা বটবৃক্ষের। কালান্তরে গিয়ে ভবিষ্যতে সেই বীজ থেকেই এক বিরাট বিশাল বটবৃক্ষের সৃষ্টি হয়।
যে কয়েকশো মানুষকে একসঙ্গে ছায়া দিতে পারে, এরকম ক্ষমতা রাখে। এই ব্রহ্মস্থানটা ঠিক সেই জায়গা, খুব ছোট্ট জায়গা, কিন্তু পরিচালনা করে সম্পূর্ণ বাস্তুকে। এটা হচ্ছে ব্রহ্মস্থানের ক্ষমতা। তো ব্রহ্মস্থানকে সর্বপ্রথম নির্ণয় করতে হয়। কিভাবে করব? যদি এটা আমার বাস্তু হয়, ঠিক সেই জ্যামিতির প্রসেস, চারটে কোণকে মিলিয়ে দেব, মাঝখানে যে বিন্দুটা তৈরি হচ্ছে এটা হলো ব্রহ্মস্থান। ব্যাস, ব্রহ্মস্থান নির্ণয় কমপ্লিট, আর কিছু নেই। এইবার বাস্তু বিচার করতে গেলে ড্রয়িং মাস্ট, ড্রয়িং ছাড়া বাস্তু হয় না, কেউ করতেও পারবে না। যদি ড্রয়িং ছাড়া কেউ বাস্তু করে যায়, জানবেন বোগাস, কিছু করে যায়নি, আমার ভুলভাল রকমবাজি দিয়ে গেছে, শুধু আর কিছু না। ড্রয়িং ছাড়া হয় না। এবার স্বাভাবিকভাবে আমি কি বুঝবো? এটা আমার নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এইখানে আমার নর্থ ইস্ট ঈশান কোণ আসবে, এইখানে আমার সাউথ ইস্ট অগ্নিকোণ আসবে, এই জায়গাটায় আমার নৈಋত্য কোণ আসবে, আর এই জায়গাতেই আমার বায়ু কোণ আসবে। আমরা বাঙালিরা এইটুকু বুঝি, তাই তো? দুর্ভাগ্যবশত এটা আমরা ভুল বুঝি, জানেন তো। যখনই আমি এখানে চক্র ফেলবো, যখন এখানে আমার চক্র চলে আসলো, বাস্তু চক্র 0 ডিগ্রিতে নর্থ, মানে এই নর্থের এরিয়া কতটুকু? আমার পুরো বাড়ির মধ্যে এইটুকু এরিয়া নর্থের। দেখুন, দুর্ভাগ্যবশতই হোক বা সৌভাগ্যবশত, বেচারা ঈশান কিন্তু কোণে গেলই না। ঈশান কোথায় পাচ্ছে? এইখানটা ঈশান পাচ্ছে। ঈশান কোণের এরিয়া কতটুকু? এইটুকু। এইখানে ঈশান শেষ হয়ে যাচ্ছে। কি অবস্থা! কি জানতাম আর কি হচ্ছে আমাদের সাথে। এইটুকু এরিয়া, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আপনার ঈশান কোণ। এই যে কোণটাকে আপনি ঈশান ভাবছিলেন, সেই কোণটা ঈশানে পড়লোই না। অদ্ভুত না? প্রত্যেকটা কোণ তাই পড়বে, প্রত্যেকটা জায়গা। দেখুন সাউথ ইস্ট কোথায় পড়েছে, আপনি এই কোণটা ভাবছিলেন তো, সাউথ ইস্ট। এটাকে দিয়ে আমি দেখাই, অগ্নিকোণটা এইখানে, এখান থেকে শুরু হচ্ছে অগ্নিকোণ, এখানে শেষ। এইখানে অগ্নি গেলই না। সাউথ ওয়েস্ট তাই, এখানে সাউথ ওয়েস্ট গেলই না, আগেই শেষ হয়ে গেছে। নর্থ ওয়েস্ট তাই, এখানে নর্থ ওয়েস্ট গেলই না, আগেই শেষ হয়ে গেছে। আমরা যে একটা বদ্ধ ভুল ধারণা নিয়ে বাস করি যে আমার বাড়ির, আমার ঘরের এইখানটা কোণ, অতএব এটা আমার ঈশান কোণ। আমার ঘরের এটা একটা কোণ, অতএব এটা আমার বায়ু কোণ, এটা আমার অগ্নিকোণ, এটা আমার নৈಋত্য কোণ। না, কোণ সব সময় যে বাড়ির কোণেই পড়বে এমনটাও না, হয় না এটা। এটা তো দেখালাম যে এটা জাস্ট 0 ডিগ্রিতে আছে, তাই দেখতে পেলেন আপনারা। বেশিরভাগ বাড়িতে, 99% বাড়িতে নর্থ ঘুরে থাকে। আপনারা প্রত্যেকে যদি এই ব্রহ্মস্থানটা খুঁজে পেয়ে থাকেন নিজের নিজের বাড়ির, এই ব্রহ্মস্থানে গিয়ে কম্পাসটা একবার খুলুন, দেখবেন নর্থ 0 ডিগ্রি দেখাচ্ছে না। খুব রেয়ার লোকের দেখাবে 0 ডিগ্রিতে নর্থ। 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, কিছু না কিছু দেখাবেই। তো যদি আমি এই চক্রটাকে আমি একটা সাপোজ ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম, আমি এখন ধরলাম আমার নর্থ ঘুরে আছে 40 ডিগ্রি, সাপোজ আমি ধরে নিলাম। আমি 40 ডিগ্রি নর্থকে ঘুরিয়ে দিলাম। দেখুন তো 40 ডিগ্রি নর্থটা ঘুরে যাওয়ার পর নর্থ কোথায় গেল? যেখানে আমি বায়ুকোণ ভাবছিলাম নর্থ, সেখানে চলে গেছে। যেটা আমার ঈশান কোণ ছিল সেখানে আমার পূর্ব দিক চলে এসছে। যেখানে আমার পূর্ব দিক ছিল সেখানে অগ্নিকোণ চলে এসছে। যেখানে আমার পশ্চিম দিক ছিল সেখানে বায়ুকোণ চলে গেছে। যেখানে নৈঋত্য কোণ ছিল সেখানে পশ্চিম দিক চলে গেছে। পুরো জিনিসটাই ঘুরে গেল। আমাদের পিছিয়ে পড়া বলুন, আমাদের ব্যর্থতা বলুন বা অজ্ঞানতা বলুন, যাই বলুন, সেটা এই জায়গাতে। একটা সময় ছিল যখন এই বাস্তুর জ্ঞানটা, এই সায়েন্সটা যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে চলছে রমরমিয়ে, সেই সময়ে এই বিদ্যাটা প্রত্যেককে দেওয়া হতো, একটা কম্পালসারি ছিল। ঠিক যেমন এখন বাংলা ইংলিশটা কম্পালসারি, এই বাস্তুবিদ্যাটাও ছিল কম্পালসারি। এই বেসিকটা যেটা আমরা 3 দিনে পড়বো, এই বেসিক জিনিসটা তখনও কম্পালসারি ছিল, তখনও প্রত্যেককে এটা পড়ানো হতো, কারণ এটা জানতেই হবে। কোনো রোগ এমনি এমনি হয় না। আমাদের শরীরে যখন কোনো রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খাওয়ার পর রোগটা সেরে যায়। ব্যাপারটা কি জানেন তো?
রোগরূপী একটা গাছ আমাদের শরীরে জন্মেছে, ওষুধটা গেল সেই গাছটাকে কেটে দিল। সমস্যা হচ্ছে সেই গাছের যে মূল শিকড় নষ্ট হয়নি, আছে। কারণ ওই শিকড়ের জন্ম হয়েছে বাস্তু থেকে, আর শিকড় থেকে গাছের জন্ম হয়েছে। তাই যতক্ষণ না আপনি সেই শিকড়টাকে নির্মূল করছেন ততক্ষণ পর্যন্ত ওই রোগটা আপনার শরীর থেকে যাবে না। আবার অন্য কোনো একটা অন্য রোগের নাম নিয়ে অন্য কোনো রূপে আবার শরীরে বাসা বাঁধবে, আবার ফিরে আসবে, যাকে আমরা সাইড এফেক্ট বলি। ফিরে আসবেই, কারণ মূলটা তো আছে, শিকড়টা তো আছে। শিকড়টা বাস্তু থেকেই তো হয়, শিকড়টা এখান থেকেই আসে। এইটা হচ্ছে ব্যাপার। তো অনেক কথা বলে দিয়েছি, টানা 1.5 ঘন্টা ধরে প্রচুর বকেছি আজকে। এবার আপনারা বলুন, কিছু মনে হচ্ছে কিছু শেখার আছে এখানে? শিখতে পারবো, জানতে পারবো, বা জানার কিছু আছে, নাকি শুধু শুধু 1.5 ঘন্টা নষ্ট করলাম? এক এক করে আনমিউট করুন। স্যার এটা দিবেন তো, এটা আপনি রেকর্ড দিবেন তো স্যার, রেকর্ডিংটা? হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবেন। কতটা বুঝলেন বলুন আপনারা? আমি তো অনেকক্ষণ বকলাম আজকে, কতটা বুঝলেন? মোটামুটি কিছুটা বুঝেছি, সবটা মাথায় এখন ঢুকছে না অতটা। আপনি কি কোনো কাজের চাপে আছেন? হ্যাঁ, তো একটু আছে। আচ্ছা, ওই জন্য ঢুকছে না। অন্য চাপটা গিয়ে একদিক দখল করে নিয়েছিল, ওই জন্য ঢুকছে না। ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ, পরবর্তী আমি একটু ঢুকিয়ে দেবো। যারা ঢোকাতে চায় অসুবিধা নেই। হ্যাঁ বলুন, কেউ হ্যান্ড রাইজ করছে। বলছি যে তাহলে পৃথিবীটা কি বাস্তুপুরুষ বলবো কি? কেননা পৃথিবীর মধ্যে আহ জল তত্ত্ব, জল তো আছেই, আকাশ আছে, যা যা যাবতীয় পঞ্চতত্ত্ব যেটা আছে, তাহলে আমরা কি পুরো পৃথিবীটাকেই বাস্তুপুরুষ বলবো? পৃথিবীর পুত্রই তো বাস্তু, পৃথিবীর পুত্র তো বাস্তু। পৃথিবীকে বাস্তুপুরুষ কি করে বলতে পারি? বাস্তুপুরুষ তো পৃথিবীর পুত্র, তার ছেলে। আর ছেলে কোথায় থাকে? মায়ের কোলেই তো থাকে না। তো এই জন্যই দেখানো হলো পৃথিবীর মধ্যে বাস্তু, অর্থাৎ মাতৃক কোরে রয়েছে, মাতৃক ক্রোরে বাস্তুপুরুষ খেলা করছে। পৃথিবীটা পৃথিবী, বাস্তুপুরুষটা বাস্তুপুরুষ। হ্যাঁ, আরো কেউ হ্যান্ড রাইজ করেছেন, বলুন। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। প্রথম কথা হচ্ছে, মেসেজে লিখেছি যে ওই বইটা কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? আচ্ছা, প্রথম কথা আমি আপনাকে ক্লিয়ার করি, বাস্তুর ওপরে কোনো বই বাংলায় অ্যাভেলেবেল নেই, কেমন? বেশ। এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, আমাদের তরফ থেকে একটি বই লেখন কার্য চলছে, যেটা কিছুটা সময় লাগছে, আর বেশি হয়তো লাগবে না, খুব শীঘ্রই আমরা পাবলিশ করব। আচ্ছা, না ওই ইতিহাস যেটা বললেন সেটা বেশ মানে পুরাণ কাহিনী তো? এই ইতিহাসটা ওর আপনি পেয়ে যাবেন, এই ইতিহাসটা আপনি অথর্ববেদে যে আমাদের স্থাপত্যবিদ্যা আছে সেই স্থাপত্যবিদ্যায় পেয়ে যাবেন। মানে আপনি তো যা বললেন সংস্কৃত বাংলা মিলিয়ে বেশিটাই সংস্কৃত। হ্যাঁ, তা হ্যাঁ। ঠিক, একদমই তাই। আর আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই আমাদের বই পাবলিশ হয়ে চলে আসবে। তাহলে এটা কোথায় পাবো? আমার কাছ থেকেই পেয়ে যাবেন। বেশ। আচ্ছা, এটা তো গেল এক দুই। তিন হচ্ছে প্রবলেম কোথায় কোথায় আছে, মানে কি কোথায় কোথায় থাকলে প্রবলেম হবে সেটা শুনলাম। আর কি করলে সলিউশন, যদিও আপনার আসার কথা আছে, বড্ড ইকো হচ্ছে। সেটা তো পরের ব্যাপার। দেখুন, হুম। আমরা তো এখনো, আজকে তো প্রথম দিন, হুম। প্রথম দিনে একটু খাওয়া দাওয়া করলাম, একটু আনন্দ করলাম। এবার সেই খাওয়া দাওয়ার রিয়াকশন কি হবে, কিভাবে তাকে হজম করতে হবে, এখনো দুদিন তো আছে। না, সব ঠিক আছে, প্রবলেম তো লাস্ট 30 বছর 40 বছর ধরে ফেস করছি, মানে এখনো প্রবলেম। আমি জানি তো যে আমার আমার কি প্রবলেম আছে, হাউ টু সলভ দিস। হবে। প্রবলেম যখন আছে আমরা তো করছি এটা সলভ করার জন্যই।
আগে জেনে নি যে কেন প্রবলেমগুলো হয়, কি জন্য আসে। তারপর দেখুন, কোনো প্রবলেমকে সলভ করতে গেলে না আগে তার গোড়ায় পৌঁছাতে হয়, তার কারণে যেতে হয়। যদি কখনো একদম। কোনো হোমিওপ্যাথি ডাক্তারকে আপনি দেখান, দেখবেন সে একটা রোগ আপনার হয়েছে, ছোট্টখাটো রোগ, সেটার বৃত্তান্ত জানতে আপনার পুরো ফ্যামিলি হিস্ট্রি নিয়ে নেয়, তাই না? কেন নেয়? তার কারণটাই এটা, যে আসল কারণটা না জানলে ওষুধটা দেয়া যাবে না। এই জন্য আমরা প্রবলেমগুলো নিয়ে আগে আলোচনা করছি। কেন না, এই জায়গা থেকে এই জিনিসটা হয়। যেমন অগ্নিকোণ থেকে পেটের প্রবলেম স্টার্ট হয়, এবার পেটের প্রবলেম থেকেই নানান রোগের সৃষ্টি হয়, এবার পেটের প্রবলেম থেকেই সেই ক্যান্সারের সৃষ্টি। এবার দেখা গেল পেটের প্রবলেমে ক্যান্সার হয়েছে, ক্যান্সারের জন্য দায়ীকে নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, দেখা যাচ্ছে সেখানে খুব গুরুতর কোনো প্রবলেম নেই, তবুও হলো। কেন হলো? মেন জার কোথায় ছিল? মেন জার ছিল সাউথ ইস্টে, অগ্নিকোণে। সেটা ক্লিয়ার করতে হবে। এই জন্য বোঝানো জিনিসটা কোন পথে আমরা এগোবো, আর প্রবলেমটা শুরু কোথায় হয়েছিল। না, ঠিক আছে, সলিউশনটা তাহলে কি আপনি কামিং দুদিনে বলবেন? অবশ্যই বলবো, চিন্তা করবেন না, সলিউশন পাবেন। না, আপনিও বলেছেন, আর আমি নিজেও রিয়েলাইজ করি সময় হাতে খুব কম। আদৌ কি সলিউশনটা দেখে যেতে পারবো, না দেখবো না, এরমই চলবে? হবে। ওই যে তিনটে জিনিস লাগে, প্ল্যানিং, ওয়ে আর ডাইরেকশন। আমি আবারও এই জায়গাটায় আপনাকে তখনও দিয়েছি, এখনো বললাম, একদম ঠিক। প্ল্যানিং। হয়ে যাবে, চিন্তা নেই। নেক্সট কে আছেন? হ্যালো স্যার, নমস্কার। একটা প্রশ্ন ছিল। হ্যালো স্যার, মানে ওই যে হজমের সমস্যার যে ব্যাপারটা বলেন জঠরাগ্নি, ওইটা মানে কি অগ্নিকণে পায়খানা ঘরটা থাকলে ওইটা প্রবলেমটা আছে? আপনার কথা খুব কাটছে, আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে। বলছি যে অগ্নিকণে যে পায়খানা ঘরের ব্যাপারটা বললেন, ওইটার জন্য কি হজমের সমস্যা, কি সমস্যা? হজমের যে সমস্যাটা বললেন, হ্যাঁ, ওটা ওই অগ্নিকণের জন্য হচ্ছে? হজমের সমস্যা অগ্নিকোণের জন্যই হয়। দেখুন, হ্যাঁ, আর একটা খুব ভালো কথা আপনি মনে করালেন আমাকে। বাস্তু কাজ করে সিমটমেটিক, হুম। আপনার সঙ্গে সিমটম মিলবে। অগ্নিকোণে যে সিমটম গুলো আমি বলেছি, যদি আপনার অগ্নিকোণে প্রবলেম থাকে, প্রত্যেকটা সিমটম আপনার সঙ্গে ম্যাচ করবে। প্রত্যেকটা সিমটম কি ম্যাচ করছে আপনার সাথে? ফাইন্যান্স থেকে শুরু করে পেটের বলুন, সেভিংস বলুন, প্রত্যেকটাই ম্যাচ করছে। তাহলে আপনার 100% অগ্নিতে প্রবলেম আছে। হুম। ম্যাচ করছে কি? আমার অন্য কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু পেটের সমস্যাটা আছে। যদি শুধুমাত্র পেটের প্রবলেম, তাহলে আপনার অগ্নিকোণে না, আপনার ব্রহ্মস্থানে প্রবলেম। যদি শুধুমাত্র প্রবলেম পেটের হয়ে থাকে, যদি ফাইন্যান্স হুম। প্রবলেম না থেকে থাকে, তাহলে প্রবলেমটা ব্রহ্মস্থানে। আচ্ছা। অগ্নি হ্যাঁ, বাস্তুর অগ্নিকোণ দিকে ছেড়ে বাথরুম যদি থাকে, কিছু প্রবলেম আসবে? বুঝতে পারলাম। অগ্নিকোণ দিয়ে কিছুটা আগিয়ে অগ্নি থেকে কিছুটা আগিয়ে বাথরুম থাকলে প্রবলেম আসবে কিনা? হ্যাঁ। আপনি কি দেখুন, অগ্নির ক্ষেত্রে যদি বাথরুম থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথম প্রবলেম ফাইন্যান্স আসে। আপনার কি ফাইন্যান্স প্রবলেম আছে? না না না, ফাইভ প্রবলেম। ব্যাস, তো মিটে গেল। আপনার অগ্নির প্রবলেম নেই, তাহলে অগ্নি ঠিক আছে আপনার। আচ্ছা আচ্ছা। তাহলে এই ব্রহ্মস্থানের প্রবলেমের জন্য ওই পেটের সমস্যাটা দেখা দিচ্ছে। অবশ্যই। পরিবারে ব্রহ্মস্থান কিন্তু চেক করুন, প্রত্যেকের নয়, ব্রহ্মস্থানে প্রত্যেকের ব্রহ্মস্থান চেক করুন। পরিবারে, আপনি যেমন বললেন প্রত্যেকের প্রবলেম আছে, কিন্তু প্রত্যেকের নেই, একজনেরই সমস্যা এটা আসছে। আপনি ব্রহ্মস্থান চেক করুন, সেই জায়গায় কোনো পিলার বা ব্রহ্মস্থান আপনার খালি নেই, কোনো একটা প্রবলেম ব্রহ্মস্থানে আছে, পেয়ে যাবেন। আর ওই উত্তরে যে বললেন যে বাথরুমের প্রবলেমটা, ওইটা ফলটা কি বললেন? উত্তরে যখনই বাথরুম আসবে, তখন ব্যবসায় ক্ষতি, চাকরিতে ক্ষতি, প্রমোশন না হওয়া,
সেলস কমে যাওয়া, বাড়ির মেয়েদের কষ্ট থাকবে। বিবাহিত মেয়েদের, বিবাহিত বলতে যারা আপনার বাড়ি থেকে চলে যাবে, তারা যারা বিয়ে করে এসছে তারা না, তাদের কষ্টতে থাকবে। থাকবে, চিরকাল থেকে যাবে, ওটা যাবে না কখনো। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে। নেক্সট কে বলছেন? হ্যালো স্যার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলছি যে আপনি বলছিলেন না যে মানে অগ্নিকোণ আছে, ওটা কি দক্ষিণে দক্ষিণে আছে তাই তো? মানে বুঝতে পারলাম না। হ্যালো, মানে আপনি যে বলছিলেন না যে অগ্নি ব্যাপারটা মানে আগুনের যে ব্যাপারটা আছে, তো ওটা মানে দক্ষিণ দিকে মানে ওয়াশরুম বা রান্নাঘর এরকম থাকলে বা ওয়াশরুম থাকলে। হ্যাঁ, যেখানে পূর্ব দিকের শেষ হচ্ছে দক্ষিণ দিকে শুরু হচ্ছে সেই জায়গাটাকে বলা হয় অগ্নিকোণ। হ্যাঁ মানে পশ্চিম দিকে। না, পশ্চিম কি করে হয়? মা- যেখানে পূর্বের শেষ হচ্ছে ও দক্ষিণের শুরু হচ্ছে সেই জায়গাকে বলা হচ্ছে অগ্নিকোণ। আর এটাই অগ্নির ক্ষেত্র। আচ্ছা আচ্ছা, তো আপনি যেরকম বলছেন হয়তো মানে পেটের প্রবলেম আছে বাট ফাইন্যান্স প্রবলেমটা সেরকম নেই, বাট তাহলে কিন্তু আপনার প্রবলেমটা অগ্নিতে নেই। মানে ফাইন্যান্স প্রবলেম এরকম না যে অনেক বেশি হাই র্যাঙ্কের এরকম ব্যাপার, জাস্ট ছোটখাটো জাস্ট ব্যাপার আর কি। হুম। কিন্তু মেন ব্যাপার হচ্ছে মানে মা বলুন বাবা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ব্যাপার থেকে মানে রোগ হচ্ছে বা অনেক রকম এরকম ব্যাপার হসপিটালাইজ ভর্তি হচ্ছে, কিছু না কিছু ব্যাপার থেকে থেকে যাচ্ছে। হ্যাঁ কি ঈশান কোণ বলছেন ঠিক স্যার? করুন, ঈশান কোণ ঠিক করুন। ঈশানে আপনার খুব ভালো রকম প্রবলেম হয়ে আছে। ঈশান কোণেতে তো আই থিঙ্ক ওদিকে ঈশান কোণটা ফাঁকাই আছে, মানে ওখানে কিছু থাকে না আর কি, ওখানে গাড়ির গ্যারেজ আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঈশানে গ্যারেজ মানে তো প্রবলেম দেবে। ঈশান তো মাথার স্থান, দেখালাম না একটু আগে, বাস্তব পরিসরের মাথা ঈশানে থাকে। তো ঈশানে যত ভার দেবো আমরা, যত ভারী জিনিস রাখবো, আচ্ছা অটোমেটিক আচ্ছা, শারীরিক প্রবলেম আসবে ওখান থেকে। তো ওটা কি আমাকে চেঞ্জ করে দিতে হবে এরকম সলিউশন কিছু? হ্যাঁ, ঈশান থেকে সরাতে হবে। কারণ দেখুন, বাস্তুর মধ্যে তিনটে দিক হয় যার কোনো প্রতিকার হয় না, কাজ করে না। ঈশান, অগ্নি আর নৈঋত, এই তিনটে দিক ছাড়া সব দিকের প্রতিকার হয়, কাজ করে, একটু এদিক ওদিক করলে ঠিকঠাক হয়ে যায়। এই তিনটে দিক ব্যতিক্রম। এই তিনটে দিকে কোনো প্রতিকার কোনো কাজ করতে চায় না, করেও না। এই তিনটে খুব সেন্সিটিভ দিক, খুব সেন্সিটিভ। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার আমি আপনি যে বলেছেন প্রথম থেকে, আমি প্রথম থেকেই ছিলাম তো কিছু কিছু ব্যাপার বুঝলাম তো, মানে পুরো ব্যাপারটা বুঝলাম না আর কি, মানে জাস্ট সামথিং কিছু মাথায় ঢুকেছে। যেমন ধরুন আপনি এখন বলছেন যে ঈশান কোনটা, তো ওটা কি যে মানে যেমন যেদিকে বাথরুম আছে বা রান্নাঘর আছে এইগুলো কি পরবর্তীকালে কি চেঞ্জ করতে হবে বা এখন এরকম কোনো ব্যাপার আছে? 99% ক্ষেত্রে বিনা হ্যাঁ। তোড়ফোড় করে বাস্তু আচ্ছা সলিউশন করা যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি ঈশানে প্রবলেম না থাকে। ঈশান হ্যাঁ। যদি ঠিকঠাক থাকে, ঈশান অগ্নি নড়িতে তিনটে ঠিকঠাক হলে অন্য কোথাও তোড়ফোড় করতে হয় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়ে যায় কাজ। যদি দেখা যায় ঈশানে আপনার, আপনি গ্যারেজ করেছেন, দেখবেন গ্যারেজে যেখানে না যেখানে কোথাও না কোথাও কোনো লাল কালারের জিনিস বা আহ, ওই ধরনের, লাল হোক গোলাপি হোক এই ধরনের বা গ্রিনও হতে পারে, কোনো জিনিস বা কোনো দেওয়ালের কালার যদি থাকে সেটাকে চেঞ্জ করে দিন। আর ওখানে স্যার আমাকে আর একটা জিনিস বলবেন, ঈশান কোণটা হচ্ছে মানে পূর্ব আর দক্ষিণের কোনাকুনি দিকটা হচ্ছে তাই তো? ঈশান হচ্ছে উত্তর এবং পূর্ব। উত্তর এবং পূর্ব, হ্যাঁ ওর কোণের দিকটা, সরি হ্যাঁ স্যার বুঝলাম। উত্তর আর পূর্বকে ঈশান বলা হয়। এই হ্যাঁ, জায়গাতে যদি কোনো লাল কালারের জিনিস থেকে থাকে সেটাকে এক্সচেঞ্জ করে দিন, ওখানে অফ হোয়াইট করে দিন বা হালকা স্কাই কালার করে দিন, প্রবলেম সলভ হয়ে যাবে। না ওখানে পুরো ফাঁকা গ্যারেজই আছে, তাহলে এছাড়া গ্যারেজ আর আপনাকে কিছু শিফট নেই স্যার। করতে হবে। গ্যারেজ আপনাকে শিফট করতে হবে, কারণ ওখানে গ্যারেজ চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যারেজ ওখানে গ্যারেজ। থাকলে নানা রকম মাল্টিপল প্রবলেম আসবে। হ্যাঁ অনেক রকম রিসেন্ট আসছে তো এই জন্যই আর কি। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। নেক্সট কে আছেন? হ্যালো স্যার, বলছি আমি কিছুটা লিফট হয়ে গেলাম ওই ক্লাস থেকে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। ভিডিওটা আসবে তো রেকর্ডিং? পেয়ে যাবেন, রেকর্ডিং পেয়ে যাবেন আপনার। আহ, যতটুকু আপনি করেছেন কি কি বুঝেছেন বলুন, বা কোনো প্রশ্ন কি আছে কি? প্রশ্ন বলতে আমি তো প্রশ্ন করেছিলাম, উত্তরও পেয়েছি ঠিকঠাক, আপনি অসুবিধা তেমন কিছু নেই। তবে ক্লাসটা পুরোটা জয়েন করতে পারলাম নি ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য।
এমনকি আমার ডাটা শেষ হয়ে গেলে আবার রিচার্জ করে আমি জয়েন করলাম। ওটা কোনো ব্যাপার না, আপনার রেকর্ডিং আপনারা প্রত্যেক গ্রুপে পেয়ে যাবেন। ও, নেক্সট আর কে আছেন? কারোর কোনো প্রশ্ন? অনেকেই লেফট হয়ে যাচ্ছেন, নেটওয়ার্ক সমস্যা একটু হচ্ছে অনেকের। আগামীকাল সম্পর্কে একটি কথা বলে রাখি, আগামীকাল হয়তো ক্লাসে অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে। আগামীকাল আমরা একটা ভাইটাল দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট নৈঋত্যকোণ। বিভিন্ন কারণে নেটওয়ার্ক সমস্যা হতে পারে, বা নেটের প্রবলেম, বা বাড়িতে কোনো গেস্ট এসে গেছে তার সাথে কথা বলতে ব্যস্ত, নানা রকম কারণে আমরা আগামীকালের ক্লাসটা জয়েন হয়তো নাও করতে পারি। আপনাদের জন্য বলছি, কারণ যাদের যাদের বাড়িতে সাউথ ওয়েস্টে প্রবলেম আছে বর্তমানে, তাদের পক্ষে কালকের ক্লাস অ্যাটেন্ড করা খুব চাপ। মানে আপনাদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে কালকের ক্লাসটা জয়েন করা, যাদের যাদের সাউথ ওয়েস্ট প্রবলেম। আর আজকে তাড়াতাড়ি ক্লাস করতে পারবেন না বা পারেননি, অনেকেই গ্রুপে আছেন কিন্তু ক্লাস করতে পারেননি, জয়েন হতে পারেননি, বা বারবার নেটওয়ার্ক ইস্যুর জন্য লেফট হয়ে গেছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা, কি বিষয় নিয়ে আলোচনা করেছি? সাউথ ইস্ট, নর্থ, ওয়েস্ট, অগ্নি, উত্তর, পশ্চিম। অতএব এই তিনটে দিকের মধ্যে কোনো একটা দিকে যাদের 100% প্রবলেম আছে, যাদের ক্লাস করতে আজকে অসুবিধা হয়েছে, আর কালকেও হবে যাদের সাউথ ওয়েস্টে প্রবলেম আছে। তাই কালকে আমরা ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করার চেষ্টা তো করবো, কিন্তু কতজন অ্যাটেন্ড করতে পারবো আমি জানি না। সাউথ ওয়েস্টে যাদের হেভি প্রবলেম থাকবে তারা কাল ক্লাসে জয়েন করতেই পারবেন না। তো আজকের জন্য আমরা এ পর্যন্ত রাখি। তাহলে সলিউশন কি? প্রবলেম বলে দিয়ে পালালে হবে না, একদম একদম হবে না। আমি জানি থোড়ি আমার কি প্রবলেম আছে। আমি তো জয়েন করবো বলে আপনিও অনেকবার চেষ্টা করেছেন, সত্যি আপনার চেষ্টাতেই আজকে আমার হয়েছে, নইলে হতোই না। কথা শুধু ভুলে যাচ্ছি এই 5 তালে। প্রবলেম বলে দিলে হবে না, আমি জানি প্রবলেম আছে ভাই, তার পেছনে সলিউশনও আছে, সে যতটাই হোক না কেন। যাদের সাউথ ওয়েস্টে প্রবলেম আছে তাদের ক্লাস জয়েন হুম, করার একটাই রাস্তা, বাড়ি থেকে বেরিয়ে ক্লাস জয়েন করতে হবে। হ্যাঁ 8টায় তো সেটা আমি থাকবো চেম্বারে। ব্যাস ঠিক আছে, আপনার তো প্রবলেম সলভ হয়ে গেল, আপনার কি আছে আর? না, তো আজকে যেমন মাঝখানে এসে গেল ক্লায়েন্ট ফ্যান, আমি ওদের কথা কি শুনবো? আমি ওদের কথা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি তো আপনারটা শুনতে ব্যস্ত। ও মানে আচ্ছা, একটুখানি কোনো অনেক রকমে ওদেরকে অনেক ইয়ে করলাম আমি তো চেষ্টা করবো, কারণ কালকে আমি থাকবো। আহ, আমি কাল তাকে ইয়ে করতে, তো ওর 4:50 ট্রেন আছে, ওটা পরে আমি বেরিয়ে আসবো। আর আমি যদি না আসতে পারি, আপনি প্রবলেম বলে চলে যাচ্ছেন। আপনার সলিউশন আমি নিজে, অসুবিধা কি আছে? হচ্ছে কোথায়, হচ্ছে কোথায়, হবে হবে, হচ্ছে কোথায়। ধৈর্য রাখুন, ক্লাসটা নিতে হবে। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই। হ্যালো একদম স্যার, একদম। একটা কথা ছিল। হ্যাঁ বলুন বলুন। বলছিলাম যে বাস্তুর উপরে যে আপনি মিউট হয়ে গেছেন। বলছি বাস্তুর উপর কি নির্ভর করতে পারে বিবাহ কিংবা প্রেম সম্বন্ধীয় ঘটনা? সব নির্ভর করতে পারে, করতে পারে না, করে। পারে বাস্তুর উপরেই নির্ভর করে। একটা যে জিনিস মনে বিবাহে রাখবেন, বাধা এরকম সৃষ্টি হচ্ছে, অনেকে আমি দেখছি তো, মানে অনেকে বলছে আমাকে। একটা মজার জিনিস দেখবেন, হুম, একটা ছেলের সাথে যদি জন্ম ছক আপনি মেলান, একটা ছেলের সাথে একটা হাজারো মেয়ের ছক মিলতে পারে, একটা মেয়ের সাথে হাজারো ছেলে জন্ম ছক মিলতে পারে, জোটক হুম, বিচারে মিলতে পারে। তো তাহলে কি প্রত্যেকের সঙ্গে তার হুম। বিবাহ হবে? সম্ভব নয়। হ্যাঁ, সেটাও ঠিক। বাস্তবে দোষ তৈরি বলুন বা গুণ বলুন, যাই বলুন, মেন 4টে জিনিস বিচার্য। কি কি? একটা হচ্ছে বাথরুম, সেপটিক ট্যাঙ্ক, হুম, দ্বিতীয় হচ্ছে কিচেন, তৃতীয় হচ্ছে হুম, কালার, চতুর্থ হচ্ছে মেন গেট। এই 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। যাদের মধ্যে বিবাহ হবে তাদের বাস্তুর মধ্যে এই 4টের মধ্যে 2টো জিনিস তো মিলতেই হবে, নয় গেট মিলবে, নয় তাদের colour, হুম, নয় তাদের, তাহলে কিচেন মিলবেই।
না মিললে বিয়েটা হবে না। আর হয়তো কথাবার্তা পুরো কমপ্লিট, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, বাস্তু মেলে নি, ও বিয়ের দিন গিয়েও বিয়ে কেটে যাবে, হুম। হবে না। ও আচ্ছা, পশ্চিম দিকে যদি ঘরের মুখ করা হয় তাতে কি কোনো অসুবিধা পড়তে পারে? কোনো অসুবিধা নেই, ডিগ্রি না, আছে। শুনেছি পশ্চিম দিকে নেই সদাই তাপ থাকে, এটা মানে শ্লোকে শুনেছি। পশ্চিমে যদি W3 W4 এর গেট করেন আপনি, ওর থেকে উত্তম কিছু হতেই পারে না। আমরা ও, বলছি না, আমাদের বাস্তু সম্বন্ধে প্রচুর ভুল ধারণা আছে, প্রচুর। সবটাই ভাঙবো, চিন্তা নেই, ধীরে ধীরে সব ক্লিয়ার হবে। ঠিক আছে, ধন্যবাদ, গুড নাইট। শুভরাত্রি। আজকে এই পর্যন্তই থাক তাহলে। আমরা আজকে এখানেই ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। জয় তারা, শুভরাত্রি স্যার। শুভরাত্রি।